সো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত শিখেছি যে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ব্লগ ওয়েবসাইট কিভাবে করতে হয়। ব্লগ ওয়েবসাইটকে মেইনলি আমরা যারা ব্লগিং করি তারা বলি নিশ সাইট। যেহেতু নিশ সাইট অনেক ধরনেরই হয়, মানে আমরা আসলে মানি মেকিং এর জন্য যদি কোনো ব্লগ ওয়েবসাইট তৈরি করি, সেই ওয়েবসাইটকে আমরা নিশ সাইট বলে থাকি। সো নিশ সাইট তৈরি করার জন্য আমরা বেশ কিছু থিম ব্যবহার করতে পারি। এর মধ্যে আপনাদেরকে যে থিম নিয়ে দেখানো হয়েছে, সেই থিমটা ছিল হচ্ছে কেডেন্স থিম, কেডেন্সের ফ্রি থিম দিয়ে। সো আপনারা অবশ্যই শুরুর দিকে যদি কেউ প্রিমিয়াম থিম ব্যবহার করার আপনাদের সুযোগ থাকে বা সামর্থ্য থাকে, তাহলে আপনারা প্রিমিয়াম থিম দিয়েও শুরু করতে পারেন। আর যদি মনে হয় যে না আপনার ওই বাজেট নাই বা আপনি শুরুর দিকে এখানে কোনো ইনভেস্ট করতে চান না, সো সেক্ষেত্রে ফ্রি থিম দিয়েই আপনি কাজটা চালিয়ে যেতে পারবেন। সো থিমের মধ্যে কিছু কথা না বললেই নয়, যেমন আপনার কিছু থিম হচ্ছে ফ্রি থিম, কিছু থিম হচ্ছে প্রিমিয়াম থিম। প্রিমিয়াম থিম মানে হচ্ছে যেটা আপনি টাকা খরচ করে সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করছেন, এটা হচ্ছে প্রিমিয়াম থিম। আর ফ্রি বলতে অফিসিয়ালি একটা ভার্সন আছে, যে ভার্সনটা সবার জন্য উন্মুক্ত। যে কেউ চাইলে ওই ভার্সনটাকে ফ্রিতে ব্যবহার করতে পারবে এবং আপনাকে মান্থলি বা ইয়ারলি ওটার জন্য কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। সাধারণত প্রত্যেকটা থিমেরই দুইটা ভার্সন থাকে, একটা থাকে ফ্রি আর একটা থাকে প্রিমিয়াম। তো ফ্রিটাতে কিছু লিমিটেশন থাকে, প্রিমিয়ামে আপনার তুলনামূলকভাবে ফাংশনগুলো বেশি থাকে বা অপশনগুলো বেশি থাকে। আর যেটা ফ্রি থিম সেটাতে জাস্ট বেসিক ফাংশনগুলো থাকে। সো একটা ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে মোটামুটি আপনি ফ্রি থিম দিয়েই শুরুটা করতে পারেন, যদি আপনার বাজেট না থাকে। যখন আপনার বাজেট হবে, যখন আপনার ওয়েবসাইট থেকে ইনকাম জেনারেট হবে, তারপর একটু একটু করে আপনি ওই ইনকামটা দিয়ে ওয়েবসাইটটাকে আরও হয়তো ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি হয়তো একটা থিমের পেছনেও ইনভেস্ট করতে পারেন। তাহলে যদি ফ্রি থিম দিয়ে আপনি কাজ করেন, ফ্রি থিমের মধ্যে কোন কোন ফ্রি থিমগুলো আপনার জন্য ভালো হবে একটা ব্লগ ওয়েবসাইট বা নিশ ওয়েবসাইটের ক্ষেত্রে? সো এর মধ্যে আমরা বেশ কিছু ফ্রি থিম দিয়ে আমরা কাজটা চালিয়ে নিতে পারি। নাম্বার 1 হচ্ছে কেডেন্স থিম, যেটা দিয়ে আপনাদেরকে লাস্ট দিন দেখানো হয়েছে। কেডেন্সের ফ্রি থিম দিয়েই আপনি শুরুটা করতে পারেন। অথবা আপনি অ্যাস্ট্রার ফ্রি ভার্সন দিয়েও কাজটা চালিয়ে নিতে পারেন। অথবা জেনারেট প্রেস, জেনারেট প্রেসেরও ফ্রি ভার্সন দিয়ে আপনি কাজটা চালিয়ে নিতে পারেন। তাহলে আমি ৩টা ফ্রি থিম বলেছি। সেই ফ্রি থিমগুলো কি, কি? একটা হচ্ছে কেডেন্স অথবা একটা হচ্ছে এক্সট্রা। অ্যাস্ট্রা অথবা জেনারেট প্রেস। এই ৩টার যেকোনো একটার ফ্রি ভার্সন দিয়ে আপনি শুরুটা করতে পারেন। ইনফ্যাক্ট এমন অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট হয়তো ওয়েবসাইটের দাম ৪০ লাখ, ৫০ লাখ, সেটা কমপ্লিটলি ফ্রি থিম দিয়েই তৈরি। ওইখানে কোনো প্রিমিয়াম থিম ব্যবহার তারা করে নাই। ওই অবস্থায় তারা সাইটটা বিক্রি করেছে। এটা ডিপেন্ড করছে আসলে আপনার উপরে। আপনি যদি আসলে প্রিমিয়াম থিমের পেছনে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারেন। যেখানে আপনার এক্সট্রা আরও অনেক ফাংশন আপনার অ্যাড হবে। এটা আরকি ব্যাপার। আর যদি প্রিমিয়াম থিম আপনি ব্যবহার করতে চান, প্রিমিয়াম থিমের মধ্যে কোন, কোন থিম ব্যবহার করা যেতে পারে? প্রিমিয়াম থিমের মধ্যে তাও আমরা ১ম যে থিমটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কেডেন্সের প্রিমিয়াম ভার্শনটা ব্যবহার করতে পারি। অথবা অ্যাস্ট্রার প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারি, জেনারেট প্রেসের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারি। অথবা পপকর্ন, পপকর্ন নামে আরেকটা থিম আছে। নিশ সাইট ব্লগার যারা বা নিশ সাইট ওনার যারা, তারা পপকর্ন থিমটাও ব্যবহার করে। পপকর্নের আসলে কোনো ফ্রি ভার্সন নাই, পপকর্নটা পুরোপুরি প্রিমিয়াম। মোটামুটি এই থিমগুলো। আরেকটা হচ্ছে অ্যাভোকাডো, অ্যাভোকাডো প্রিমিয়াম থিম, এইটাও অনেকে ব্যবহার করে। থিমের ক্ষেত্রে আমরা কেন এত বাছবিচার করছি? কারণ হচ্ছে যে থিমটা গুরুত্বপূর্ণ এইজন্য, ব্লগারদের ক্ষেত্রে এমন থিম ব্যবহার করতে হবে যে থিমগুলো খুবই লাইট ওয়েট, খুব অল্প আপনার স্পেস দরকার হয়, খুব ফাস্ট কাজ করে, খুব দ্রুত লোড হয়
এই ধরনের একটা থিম ব্যবহার করতে হয়। সো আমি যে থিমগুলোর নাম বলেছি এগুলো প্রত্যেকটা থিমই এরকম লাইট ওয়েট থিম। সো এর মধ্যে যেকোনো একটা থিমই আপনি ব্যবহার করতে পারেন। এই থিমগুলো ব্যবহার করলে সাধারণত আপনার ওয়েবসাইটের স্পিডে খুব বেশি সমস্যা হবে না। স্পিড অলওয়েজ খুব ভালো একটা জায়গায় থাকবে। সো থিমের ব্যাপারটা ডান। আর এর মাঝে মাঝে আরেকটা থিম আছে যেটাকে আমরা ক্র্যাক থিম বলতে পারি বা নাল থিম বলতে পারি। সো ক্র্যাক থিম, নাল থিম বা জিপিএল থিম এই টাইপের কোনো থিম বা প্লাগইন কখনো আপনাদের সাইটে ব্যবহার করবেন না। এই যে ক্র্যাক, নাল বা জিপিএল এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে হয়তো আপনার ওয়েবসাইটের আপনি প্রিমিয়াম থিমটাই ব্যবহার করছেন। প্রিমিয়াম থিমটা একটা নাল ভার্সন বা ক্র্যাক ভার্সন। আমরা তো অনেকে সফটওয়্যার ব্যবহার করি। সফটওয়্যারের একটা অফিসিয়াল সাবস্ক্রিপশন থাকে। ওই অফিসিয়াল সাবস্ক্রিপশনটাকে অনেকে আহ, মানে অনেক ধরনের টেকনিক আছে, অনেক টেকনিক অ্যাপ্লাই করে ওইটাকে আনঅফিসিয়ালি ব্যবহার করা যায়, যেটাকে আমরা ক্র্যাক বলি। ক্র্যাক জিনিসটা পুরোপুরি অবৈধ। সো আপনি যদি এই ক্র্যাক, নাল এই টাইপের কোনো প্রিমিয়াম থিম আপনি ব্যবহার করে থাকেন অফিসিয়াল সাবস্ক্রিপশন না নিয়ে, তাহলে আপনার ওয়েবসাইটের সিকিউরিটির অনেক বড় ধরনের একটা প্রবলেম হবে। এবং আপনার ওয়েবসাইটের সিকিউরিটির প্রবলেম মানে হচ্ছে যে কোনো সময় ওয়েবসাইট হ্যাক হয়ে যেতে পারে বা অনেক ধরনের ইস্যুস তৈরি হতে পারে। ইনফ্যাক্ট এটা ওয়েবসাইটের অনেক সময় স্লো করে দেয়। সো এই টাইপের কোনো থিম বা প্লাগইন কেউ কখনো নিজ সাইটে ব্যবহার করবেন না। বুঝতে পেরেছেন এই পর্যন্ত সবাই? জি ভাইয়া। ওকে, তারপরে আসেন আমরা ওয়েবসাইট ডিজাইনের পরে কিছু পেজ অবশ্যই দরকার, একেবারে ম্যান্ডেটরি কিছু পেজ থাকতে হবে ওয়েবসাইটে। আপনি যদি এই ওয়েবসাইটটাকে অ্যাফিলিয়েটে মনিটাইজ করেন, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং ব্লগ হয় এটা, তাহলেও আপনাকে আপনার ওয়েবসাইটে এই পেজগুলো থাকতে হবে। একই সাথে যদি এটা আপনার অ্যাডসেন্স বা অ্যাড মনিটাইজেশনের কোনো ওয়েবসাইট হয়, অ্যাডের মাধ্যমে আপনি যদি ইনকাম জেনারেট করতে চান, তাহলেও আপনার এই পেজগুলো থাকতে হবে। এই পেজগুলো যদি না থাকে, তাহলে আপনি মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন, তখন ওরা আপনার আবেদনটা রিসিভ করবে না বা অ্যাকসেপ্ট করবে না বা আপনাকে অ্যাপ্রুভ করবে না আপনার আবেদনটা। সো আপনি যদি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আগে অবশ্যই আপনাকে এই পেজগুলো আপনার ওয়েবসাইটে থাকতে হবে। এটা অ্যাফিলিয়েটের জন্যও যদি হয় তাহলেও থাকতে হবে। সেই পেজগুলো কি কি? নাম্বার 1 হচ্ছে প্রাইভেসি পেজ, প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি। তারপর নাম্বার 2 হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, পাচ্ছি। জি ভাইয়া। টার্মস অ্যান্ড কন্ডিশনস, টার্মস অ্যান্ড কন্ডিশনস, প্রাইভেসি পলিসি, কুকিজ পলিসি, কুকিজ পলিসি, তারপর কন্ট্যাক্ট আস, তারপর হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস। সো এই পেজগুলো কি কি? প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশনস, কুকিজ পলিসি, কন্ট্যাক্ট পলিসি, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস। এই 5টা পেজ অবশ্যই থাকতে হবে আমাদের ওয়েবসাইটে, যদি আমরা মনিটাইজ করতে চাই। আমাদের আলটিমেট উদ্দেশ্য তো ওয়েবসাইটটা মনিটাইজ করাই। তাহলে ওয়েবসাইটে এই 5টা পেজ আমরা ক্রিয়েট করে ফেলবো। আমি যদি এখানে একটা ডেমো, জাস্ট এই ওয়েবসাইটটা এটা জাস্ট একটা ডেমো ওয়েবসাইট আমি তৈরি করেছি স্টুডেন্টদেরকে দেখানোর জন্য। এখানে অন্য কোনো আমার এটার পারপাস নাই। সো এখানে দেখেন এই যে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশনস, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, তারপর হচ্ছে ডিসক্লেইমার। ডিসক্লেইমারটা যদি এটা অ্যাফিলিয়েট সাইট হয়, তাহলে আপনার কি থাকতে হবে? আরেকটা পেজ, নাম হচ্ছে অ্যাফিলিয়েট ডিসক্লেইমার, ডিসক্লেইমার। এছাড়াও যদি এটার আপনার নিশটা এমন একটা নিশ হয় যে নিশটা একটু সেন্সিটিভ নিশ, যেখানে হয়তো আপনার এমন কোনো টপিক
থাকতে পারে যেই টপিকটাতে এক্সপার্টদের অপিনিয়নটা গুরুত্বপূর্ণ। একজন নন এক্সপার্টের অপিনিয়ন যদি কন্টেন্টের ভেতরে আসে, সেটা দেখে সেটা পড়ে একজন মানুষের কোনো ধরনের একটা প্রবলেম হয়ে যেতে পারে। এরকম হয়তো আমার কোনো টপিকের কন্টেন্ট হতে পারে, যে কারণে আমরা অ্যাফিলিয়েট ডিসক্লেমারটা অ্যাড করে সেখানে আমি ওই ডিসক্লেমারটা অ্যাড করে দিতে পারি। এটা আসলে নেসেসারি না। আর আমাদের ওয়েবসাইটের যখন নিশ সিলেক্ট করব বা নিশ রিসার্চ করব, তখন আরও একটা ব্যাপার আমাদেরকে একটু মাথায় রাখাটা জরুরি। সেটা হচ্ছে YMYL নিশ। YMYL নিশ মানে কি? ওয়াই মানে হচ্ছে ইয়োর মানি ইয়োর লাইফ। বুঝতে পারছেন সবাই? দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি ভাইয়া। তাহলে YMYL নিশ মানে কি? YMYL নিশ হচ্ছে যে সমস্ত টপিকে একজন মানুষের একেবারে এক্সপার্ট হওয়াটা জরুরি বা প্রপার সার্টিফিকেশন জরুরি, ওই সার্টিফিকেশন ছাড়া বা একজন প্রপার এক্সপার্টের অপিনিয়ন ছাড়া তথ্যের কোনো ভ্যালু থাকে না, সেই টাইপের নিশগুলোকে বলে YMYL নিশ। আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি, ইয়োর মানি ইয়োর লাইফ এর আন্ডারে এমন টপিকগুলো, যেই টপিকগুলোতে মানুষের হাসি, কান্না, দুঃখ, কষ্ট বা মৌলিক চাহিদাগুলোর সাথে খুব বেশি রেলেভেন্ট, এই টপিকগুলোকে YMYL নিশের টপিক বলে। যেমন একটা টপিক হতে পারে মেডিকেল বা মেডিসিন। সো কোনো একজন মানুষের কোনো একটা অসুখ হয়েছে, ধরেন প্রচণ্ড মাথা ব্যথা করছে, সো সে সার্চ করলো যে মাথা ব্যথা করলে কি করব। এটার অ্যান্সার কোনো একজন মানুষ তার ওয়েবসাইটে এটা নিয়ে একটা কন্টেন্ট লিখলো যে মাথা ব্যথা হলে এই মেডিসিনগুলো আপনি নেন। সো সে ডাক্তার না বা এক্সপার্ট কোনো মানুষ না, সে একজন সাধারণ মানুষ, সেই পরামর্শটা দিল। এখন এই পরামর্শটা শুনে হয়তো একজন মানুষের বিরাট বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, মেডিসিনটা নিল, নেয়ার পর সে মারাও যেতে পারে, হতে পারে না বলেন? আমার কথা জি বুঝতে ভাইয়া। পারছেন? তাহলে ভাইয়া। এই যে টপিকটা, এই টপিকটা কোন টাইপের নিশ বলেন? YMYL নিশ, মেডিসিন। ল, আইন। একজন মানুষ জাস্ট হচ্ছে একটা পরামর্শ দিল যে আপনি এই কাজগুলো করেন, আইন অনুযায়ী সেটা হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত বলল, এটার জন্য তার অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। তার স্বাস্থ্যের সমস্যা হতে পারে, তার টাকা পয়সা নাই হয়ে যেতে পারে, তার অনেক কষ্ট বাড়তে পারে। সো এই যে মানুষের মৌলিক ব্যাপারগুলোর সাথে যে সেন্সিটিভ বিষয়গুলো জড়িত, সেই নিশগুলোকেই বলে হচ্ছে YMYL নিশ। যেমন ফাইন্যান্সের টপিকগুলো YMYL এর আন্ডারে, তারপর লিগাল যদি কোনো টপিক হয় সেগুলো YMYL এর আন্ডারে, মেডিকেল, মেডিসিন এগুলো হচ্ছে YMYL এর আন্ডারে। আপনারা যদি একটু গুগলে সার্চ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন যে কোন কোন টপিকগুলো পার্টিকুলারলি YMYL এর আন্ডারে। সো এখন আসেন এই টপিকগুলো নিয়ে কেন আমি কথা বলেছি বা বলছি। এগুলো নিয়ে কথা বলার কারণ হচ্ছে নর্মাল একটা নিশ আর YMYL নিশের মধ্যে পার্থক্য আছে। YMYL নিশের আন্ডারে যদি কোনো টপিক পড়ে, সেই টপিকে সার্চ ইঞ্জিন চায় যে এক্সপার্ট মানুষই কন্টেন্ট লিখুক, কোনো সাধারণ মানুষ ওই টপিকে কন্টেন্ট না লিখুক। যদি সাধারণ মানুষ ওই টপিকের উপরে কন্টেন্ট লিখে, তাহলে সেই কন্টেন্টকে সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করবে না। কেন র্যাঙ্ক করবে না? এটা তো বুঝতে পারতেছেন। বুঝতে পারতেছেন সবাই যে কি কারণে র্যাঙ্ক করবে জি না? জি ভাইয়া। কারণ এই কন্টেন্টগুলো গুগলে যদি র্যাঙ্ক করে, গুগল যদি সাজেস্ট করে, গুগলের সাজেশন অনুযায়ী মানুষজন পাওয়ার পর ওই কন্টেন্টগুলো পড়ে ওই মানুষজনের কি হতে পারে? বড় ধরনের সমস্যা, ক্ষতি হতে পারে, স্বাস্থ্যের ক্ষতি, ক্ষতি হতে অর্থনৈতিক ক্ষতি। পারে। স্বাস্থ্যের ক্ষতি, অর্থের ক্ষতি, অনেক ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। যে কারণে সার্চ ইঞ্জিন এই টাইপের কন্টেন্টগুলোর ক্ষেত্রে এক্সপার্ট মানুষই কন্টেন্ট লিখুক, কোনো মানে প্রফেশনাল ব্যক্তি ছাড়া অন্য কেউ না লিখুক।
এইটা চায়। তাহলে আপনি যদি এই টাইপের কোনো একটা টপিক বাছাই করে ফেলেন, তাহলে এইটা আপনার জন্য কি হবে? একটা লস প্রজেক্ট হয়ে যাবে না? জি ভাইয়া। জি আচ্ছা, এখন যদি আপনি মনে করেন যে না ভাইয়া আমি মানে আমি স্বাস্থ্যের কোনো টপিক নিয়ে কাজ করব। একেবারে যে চান্স নাই তা না, আছে চান্স। কিন্তু যেটা হয় একটা নরমাল ওয়েবসাইট বা নরমাল একটা টপিকে আপনি ১ বছরের মধ্যে একটা ওয়েবসাইটকে অনায়াসে $৫০০ পার মান্থ ইনকাম করে এরকম জায়গায় নিয়ে আসতে পারবেন। $১,০০০ পার মান্থ ইনকাম করে এরকম জায়গায় নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি যদি OML নিশের কোনো একটা নিশ নিয়ে কাজ করেন, তাহলে এমনও হতে পারে ২ বছরের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটে কোনো ধরনের ভিজিটর পাবেন না। কিন্তু ওভার দ্য টাইম যত আপনি কনটেন্ট বাড়াচ্ছেন, যত আপনার ওয়েবসাইটের অথরিটি গেইন হচ্ছে, যত আপনি প্রমাণ দিতে পারছেন যে এই বিষয়ে আপনার এই ওয়েবসাইটটা অথেন্টিক কনটেন্ট পাবলিশ করছে, ভালো, ভালো কনটেন্ট পাবলিশ করছে। কোনো না কোনো একটা সময়ে হয়তো গুগল আপনাকে রেওয়ার্ড দিতেও পারে। কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আল্টিমেটলি আপনি যদি এই হেলথ টপিক নিয়ে কাজ করেনও, সেক্ষেত্রে আপনাকে অনেক লম্বা সময় ধরে ওয়েট করতে হবে এবং লম্বা সময় ধরে আপনাকে এস্টাবলিশ করতে হবে যে আপনি এই বিষয়ে দক্ষ। ইনফ্যাক্ট আমি যদি আরও টেকনিকটা বলি, তাহলে এমন হতে পারে যে আপনার পরিচিত হয়তো ৪-৫ জন ডাক্তার আছে, যেই ডাক্তারদের ইন্টারনেটে কিছু অ্যাক্টিভিটিস আছে। অ্যাক্টিভিটিস কি? ধরেন ডাক্তার কোনো একজন হার্ট স্পেশালিস্ট, সেই হার্ট স্পেশালিস্ট বিভিন্ন সময় বিভিন্ন টিভিতে ইন্টারভিউ দেয়। তার বিভিন্ন রিসার্চ পাবলিশ হয়। বিভিন্ন পত্রিকায় তাকে নিয়ে নিউজ হয় যে এই ডাক্তারের পরামর্শ। তাহলে একটু চিন্তা করেন যে ওই ডাক্তারকে সার্চ ইঞ্জিন কিন্তু খুব ভালো করেই চেনে যে এই ডাক্তার এই বিষয়ে কি স্পেশালিস্ট। কিভাবে চেনে? কারণ ওই যে ইন্টারনেটের বিভিন্ন জায়গাতে এই ডাক্তারের সম্পর্কে অসংখ্য কনটেন্ট আছে। এই কনটেন্টগুলোতে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা বলেছে, সেগুলোর মাধ্যমে সার্চ ইঞ্জিন স্ট্রংলি জানে যে এই ডাক্তার এই বিষয়ে স্পেশালিস্ট। এবার আসেন এই ডাক্তারের নামে যদি আপনার কনটেন্টগুলো যায়, মানে আপনার ওয়েবসাইটের কনটেন্টগুলোর অথর হিসেবে কে লিখেছে? ওই ডাক্তার। তাহলে কিন্তু আপনি অ্যাডভান্টেজ পাবেন। পাবেন কিনা বলেন? পাবেন। জি ভাইয়া ভাইয়া। ওখানে কি ওই ডাক্তারের রেফারেন্স উল্লেখ করা হয়? ডাক্তারের রেফারেন্স উল্লেখ করার চেয়েও জরুরি হচ্ছে এই ডাক্তারের নামটা, যেমন আপনার অথর হিসেবে রাইটার কে? রাইটার হচ্ছে ওই ডাক্তার। ধরেন এই কনটেন্টটার এই যে লেখকের নাম কি? ওই ডাক্তারের নাম। জি তাহলে সার্চ ইঞ্জিন দেখতেছে যে এই ডাক্তারের তো ইন্টারনেটে বিভিন্ন জায়গায় উনি যে হার্ট স্পেশালিস্ট, সেটা ব্যাপারে কিন্তু সার্চ ইঞ্জিন জানে কিনা বলেন? জানে। হ্যাঁ জানে। আবার এইখানে কোন বিষয়ে সে লেখালেখি করতেছে? হার্টের বিষয়ে। এবার এই যে দেখেন কোরিলেশনের মাধ্যমে ওই ডাক্তার যে কন্টেন্টগুলো লিখবে, ওই কন্টেন্টকে গুগল অবশ্যই র্যাঙ্ক করবে এবং ওই ওই এটা হেলথ টপিকের উপর হওয়া সত্ত্বেও ওই ডাক্তার যেহেতু কন্টেন্টটা লিখতেছে, সেই কারণে কন্টেন্টটা একটা ভালো রেজাল্ট পাবে সার্চ ইঞ্জিন থেকে। ক্লিয়ার সবাই বিষয়টা? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আপনার এই OMYL এর আন্ডারে যদি কোনো টপিক নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে যে জিনিসটা স্ট্যাবলিশ করতে হয় সেটাকে বলে EEAT। EEAT মানে হচ্ছে এক্সপেরিয়েন্স। EEAT প্রথম এটা হচ্ছে এক্সপেরিয়েন্স, মানে যেই মানুষটা কন্টেন্ট লিখবে তার কি থাকতে হবে? ওই টপিকের উপর একটা ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপেরিয়েন্স থাকতে হবে। তারপর একটা হচ্ছে এক্সপার্টিজ, মানে দক্ষ, খুবই দক্ষ ওই বিষয়ের উপরে। প্রথমত এক্সপেরিয়েন্স, দীর্ঘদিন ধরে সে কি করতেছে? এই টপিক নিয়ে কাজ করতেছে। ২ নাম্বার হচ্ছে এক্সপার্টিজ, দক্ষতার সাথে কাজ করতেছে। এ মানে হচ্ছে অথরিটি। অথরিটি মানে হচ্ছে তার একটা ভালো রিকগনিশন আছে, স্বীকৃতি।
যেমন তার ধরেন একটা রেপুটেশন আছে, এই রেপুটেশনটাকে বলে হচ্ছে অথরিটি। এরপর হচ্ছে ট্রাস্ট, তার এই ডাক্তার যে ফেক ডাক্তার না এইরকম অসংখ্য প্রমাণ আছে, এটা হচ্ছে ট্রাস্ট ফ্যাক্টর। যেমন ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছে, তার সার্টিফিকেশন আছে, তার বিভিন্ন অ্যাওয়ার্ড আছে, বিভিন্ন বিভিন্ন ফোরামের সে মেম্বার, মানে মেডিকেল ফোরামের সে মেম্বার। তারপর হচ্ছে মানে বুঝতে পারছেন তো, এই জিনিসগুলো থাকলে তখন ওই ডাক্তার যদি কন্টেন্ট লিখে, সেই কন্টেন্টগুলোকে সার্চ ইঞ্জিন অনেক বেশি র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে প্রায়োরিটি দেবে। ক্লিয়ার সবাই বিষয়টা? ওকে, এখন আসেন এই যে ইইএটি এই টার্মটা স্পেশালি কাদের কোন টপিকগুলোর জন্য প্রযোজ্য? YMYL এর আন্ডারের টপিকগুলো। এখন ব্যাপারটা একটু ভাবেন যে শুধু YMYL না, এর বাইরে যদি যাই, যেমন আমি একজন এসইও এক্সপার্ট, আর আপনি এখন যেই জায়গাটাতে আছেন সেই জায়গাটাতে আপনি একেবারে বিগিনার এসইওর ব্যাপারে। তাহলে সার্চ ইঞ্জিন কিন্তু জানে যে আমি একজন এসইও স্পেশালিস্ট, এবং সার্চ ইঞ্জিন এটাও জানে যে আপনি একজন এসইও স্পেশালিস্ট না। আমি একটা কন্টেন্ট লিখব, আপনিও একটা কন্টেন্ট লিখবেন, সার্চ ইঞ্জিন কোন কন্টেন্টটাকে বেশি ভ্যালু দেবে বলেন? ভ্যালু দেবে বেশি। কারণ কিসের আন্ডারে? এই যে ইইএটি, এটার ইম্প্যাক্টের কারণে আমার একটা অনলাইনে রিকগনিশন আছে, অনলাইনে সার্চ ইঞ্জিনের কাছে একটা ক্রেডিবিলিটি তৈরি হয়ে গেছে, যে কারণে আমার আন্ডারে অথর হিসেবে যখন আমি কোনো একটা কন্টেন্ট পাবলিশ করব, ওই কন্টেন্টটাকে সার্চ ইঞ্জিন বেশি হচ্ছে গুরুত্ব দিবে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনার কন্টেন্টের চেয়েও। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এখান থেকে যেই মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যেই টপিকের উপরই কাজ করেন না কেন, আপনার কন্টেন্টের যে অথর, সেই অথরের নামটার একটা ভ্যালু তৈরি করতে হবে যদি আপনি খুব ভালো করতে চান। তার মানে হচ্ছে এই নাম দিয়ে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ কোনো একজন মানুষ থাকতে হবে, যে হয়তো ওই টপিকের উপরে টুকটাক মাঝে মাঝে বিভিন্ন কিছু লিখে শেয়ার করে, ইউটিউবে মাঝে মাঝে তার ভিডিও পাবলিশ করে, তারপর হচ্ছে বিভিন্ন ফোরামে যে টুকটাক সে বিভিন্ন কিছু অ্যাক্টিভিটিস তার আছে। এই অ্যাক্টিভিটিসগুলোর ইম্প্যাক্ট কোথায় পড়বে? আপনার ওয়েবসাইটের কন্টেন্ট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। ওকে, তাহলে এবার আসেন, আমরা YMYL এর বিষয়টা জানলাম। তো এখানে আমার টপিক যে আমি যে টপিকে ছিলাম সে টপিকে আবার ফিরে আসি। তাহলে একটা ওয়েবসাইট যখন আমরা করব, তখন আমরা এই পেজগুলো, আমাদের কন্টেন্ট, আমাদের ওয়েবসাইটে এই পেজগুলো আমরা তৈরি করব। প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশনস, কুকিজ পলিসি। আচ্ছা, কুকিজ নাম কি ঠিক আছে, বানান ঠিক আছে নাকি ভুল বানান লিখেছি, একটু চেক করে দেখি। আচ্ছা ভাই, আমরা যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কোনো ব্লগ তৈরি করি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কতটুকু বেনিফিট পাবো? আপনি হচ্ছে বেনিফিট অবশ্যই পাবেন, তবে আমি যেটা বলবো যে আপনার কিছু অ্যাক্টিভিটিস যদি থাকে মানে রাইটার হিসেবে ওই টপিকের উপরে, তাহলে আপনার ওই কন্টেন্টগুলোকে গুগল আরও দ্রুত র্যাঙ্কিংয়ে আনার ক্ষেত্রে আপনি একটা সুবিধা পাবেন। বুঝতে পারছেন? যেমন ধরেন হাফিজ ভাই যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, উনি যে ওয়ার্ডপ্রেস স্পেশালিস্ট, এটা তো সার্চ ইঞ্জিন জানে না বলেন? অনেকদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু অ্যাক্টিভিটিস আছে না এই টপিকের উপরে, উনি মাঝে মাঝে ফেসবুকে হয়তো বা কিছু লেখে, উনি হয়তো বা কোনো ইউটিউবে অনেক কন্টেন্ট যায় ওনার নামে, হ্যাঁ, যে মানে হাফিজ এই নামটা দিয়ে। সো সেক্ষেত্রে এই একই নামে যখন একটা ওয়েবসাইটে কন্টেন্ট লিখবে, তখন এইটার ইম্প্যাক্ট ওইখানে পড়বে। সো আপনি যদি স্ট্রং জায়গায় নিজেকে রাখতে চান, তাহলে শুধু কন্টেন্ট পাবলিশ করে গেলেই হবে না,
বিভিন্ন জায়গাতে ওই অথর হিসেবে আপনার একটা রিকগনিশন বা অ্যাক্টিভিটিস রাখাটা অ্যাক্টিভিটিস থাকবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, সো তাহলে এবার আসেন এই পেজগুলো কিভাবে করবেন। জাস্ট পেজ তো করতে পারেন, এটা তো আপনারা লাস্ট দিন দেখছেন যে এখান থেকে এসে আপনারা এই পেজগুলো তৈরি করবেন। এবার পেজের কন্টেন্টগুলো কিভাবে করবেন। পেজের কন্টেন্টগুলো করা খুবই সিম্পল। যেমন আপনি কুকিজ প্রাইভেসি পলিসি করবেন, জাস্ট গুগলে যান, গুগলে যে লিখেন হচ্ছে প্রাইভেসি পলিসি জেনারেটর লিখেন। লেখার পর হচ্ছে এই যেখানে দেখেন প্রাইভেসি পলিসি জেনারেটর চলে আসছে, এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর আপনি প্রাইভেসি পলিসি জেনারেট করতে চান, এটা ওয়েবসাইটের জন্য নাকি অ্যাপের জন্য, কার জন্য বলেন? ওয়েবসাইটের জন্য। ওয়েবসাইটের জন্য। আমরা ওয়েবসাইট ক্লিক করলাম, এরপর কন্টিনিউ অ্যান্ড জেনারেট প্রাইভেসি পলিসি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ওয়েবসাইট, নেক্সট। এখানে কি দিবেন? ওয়েবসাইটের নাম দিবেন। এখানে ওয়েবসাইটের হোম পেজের জাস্ট ইউআরএলটা দিয়ে দিবেন। এখানে ওয়েবসাইটের নাম দিবেন। তারপর এটা কি ধরনের ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট নাকি ইন্ডিভিজুয়াল দিবেন। এখানে কান্ট্রির নাম দিবেন, স্টেটের নাম দিবেন। এরপর নেক্সট স্টেপে যাবেন। যেমন আমি কিছু ইনফরমেশন ধরেন এখান থেকে এটা নিয়ে আমি দিয়ে দিই, এটা দিয়ে আমি দেখাচ্ছি। ধরেন কথার কথা যে এটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটের নাম হচ্ছে ধরেন WH ডাউট। তারপর ধরেন এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা ওয়েবসাইট, বড় কোনো অর্গানাইজেশন না। এখানে ধরেন হচ্ছে বাংলাদেশ, PANG বাংলাদেশ। এরপর হচ্ছে নেক্সট স্টেপ। এরপর এখানে আচ্ছা এখানে আপনি দেখেন এই ইনফরমেশনগুলো কেন, এই পেজগুলো কেন দিচ্ছেন, কারণ ইন্টারন্যাশনালি একটা ওয়েবসাইটে যখন একজন মানুষ ভিজিট করলে ওই মানুষটার ব্রাউজারে ওই ওয়েবসাইট কিছু ইনফরমেশন স্টোর করে রাখে। বা আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি, কুকিজ, এই কথাটা তো আপনারা শুনে থাকবেন। মানে একটা ওয়েবসাইটের স্পিড ঠিক রাখার জন্য আমি যদি আরও সহজ করে বলি, যেমন এই ওয়েবসাইটে আপনি ফর দ্য ফার্স্ট টাইম ভিজিট করেছেন। ভিজিট করার পর কিছু কমন জিনিস আছে এই ওয়েবসাইটের, যেগুলো প্রতিটা পেজেই কিন্তু আছে। প্রতিটা পেজেই, যেই পেজে আপনি যান কমন কিছু জিনিস আসবে। তাহলে যেটা হবে যে প্রথমবার ধরেন আমি এই ওয়েবসাইটে যখন ভিজিট করলাম, করার পর আমার ব্রাউজারে কিছু ইনফরমেশন এই ওয়েবসাইটের অটোমেটিক্যালি স্টোর হয়ে যাবে, যাতে নেক্সট টাইম আমি যখন আবার ভিজিট করি তখন ওই কমন ইনফরমেশনগুলো বাদে বাকি যে ইনফরমেশনগুলো আছে শুধু সেগুলোই স্টোর করে, সেগুলোই হচ্ছে ভিজিবল করে। এবং কমন যে ইনফরমেশনগুলো আগে স্টোর করা ছিল সেগুলোকে ব্রাউজার থেকেই নিয়ে নেয়। এতে করে কি হবে? এতে করে যেটা হবে যে আপনার ওয়েবসাইটের খুব দ্রুত লোড হবে। আমি আরও যদি সহজ করে বলি, কোনো একটা ওয়েবসাইটে আপনি যদি প্রথমবার ভিজিট করেন তখন যত বেশি সময় নেবে, দ্বিতীয়বার যখন ভিজিট করবেন তখন সময় কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। কি কারণে? ওই যে কিছু কুকিজ ওখানে কি করা আছে, স্টোর করা আছে। বুঝতে পেরেছেন? এই কারণে এটা টেকনিক্যাল, এত টেকনিক্যালে আমরা না যাই, জাস্ট এটুকু বুঝলেই হবে। একই সাথে কিছু কিছু ওয়েবসাইট আবার ইউজারদের কিছু ইনফরমেশনকে কালেক্ট করে রাখে, যেমন ইউজারের নাম, ইউজারের ইমেল অ্যাড্রেস বা ইউজারের লোকেশন, এরকম কিছু ইনফরমেশন ইউজারের হয়তো স্টোর করে রাখে। সেই কারণেই আপনাকে কোন ইউজারের ইনফরমেশন আপনি নিচ্ছেন বা না নিচ্ছেন, ইউজারের কোনো ক্ষতি কখনো হবে না, এই তথ্যকে আপনি মিসইউজ করবেন না। এই কারণে এরকম কিছু পেজ আপনাকে তৈরি করে রাখতে হবে আপনার ওয়েবসাইটে। সো যাই হোক, আমরা এখানে ফিরে আসি। আসার পর এখানে আপনি কোন কোন ইনফরমেশনগুলো আপনি সাধারণত নেন, এটা একটু জটিল মনে হচ্ছে, আমরা একটা সহজ ইসে যাই। আমরা দেখি এইটা দিয়ে ট্রাই করে দেখি, বা এটা দিয়ে ট্রাই করে দেখি, অথবা এটা দিয়ে ট্রাই করে দেখি কোনটাতে সহজ ফরম্যাটটা। এটা না, ওকে। সো আমরা এটা দিয়ে একটু দেখি। একই রকম ওয়েবসাইট। আচ্ছা,
সো আমরা এখানেই ট্রাই করি এখানে ছিলাম। সো ধরেন আপনি এখানে নেক্সট হচ্ছে হাউ ক্যান ইউজার্স কন্ট্যাক্ট ইউ ফর এনি কোয়েশ্চেন রিগার্ডিং ইউর প্রাইভেসি পলিসি বাই ইমেল। ওকে, এখানে একটা ইমেল আইডি দিয়ে দিবেন। সো ধরেন আমার ওয়েবসাইটের ইমেল আইডি হচ্ছে admin @ এরপর হচ্ছে নেক্সট। ওকে, এরপর হচ্ছে এখানে ইমেল আইডিটা আবার দিয়ে দেন। ধরেন এখানে ইমেল আইডি জেনারেট। সো এখানে দেখেন একটা আপনার জন্য কি তৈরি হয়ে গেছে, একটা প্রাইভেসি পলিসি পেজের কন্টেন্ট তৈরি হয়ে গেছে। এখন এই কন্টেন্টটা আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটে নিয়ে বসায় দিবেন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আমি যদি এই ওয়েবসাইটে যাই, এরকম দেখেন এখানে প্রত্যেকটা পেজের ভিতরে কন্টেন্ট আছে এরকম। যেমন ধরেন এখানে যদি যাই, এই যে দেখেন আছে না? তাহলে এগুলো কিভাবে তৈরি করা? এই যেভাবে তৈরি করা প্রাইভেসি পলিসি। সেমভাবে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ তৈরি করবেন, তাহলে কি লিখবেন? টার্মস অ্যান্ড কন্ডিশনস জেনারেটর লিখে সার্চ করেন। এখন এই যে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর আসছে। এখানে আপনি আপনার একইভাবে আপনি আপনার ওয়েবসাইটের ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। দিলে আপনার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজের কন্টেন্ট তৈরি হয়ে যাবে। এই কন্টেন্টটা নিয়ে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ তৈরি করবেন। ঠিক একইভাবে এই কুকিজ পলিসি পর্যন্ত। কুকিজ পলিসি বানান কি ঠিক আছে নাকি ঠিক নেই আমি একটু কনফার্ম হয়ে নেই, দাঁড়ান। ঠিক আছে ভাই। না, এটা হচ্ছে নাই। সো এটা হচ্ছে বানান। ওকে, তাহলে কুকিজ পলিসি একইভাবে করবেন। তাহলে এই কয়টা হচ্ছে এই ধরনের কন্টেন্ট। ঠিক আছে, 3টা পেজ কিভাবে করবেন আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন কন্ট্যাক্ট আস পেজ। তো এটা সম্ভবত হাফিজ ভাই তো বা দেখাইছে আপনাদেরকে, যে আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে একটা ওয়েবসাইটে একটা কন্ট্যাক্ট আস পেজ থাকবে, যেখানে হয়তো একটা ফর্ম থাকবে। ওই ফর্মে যে কেউ ফর্মের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে, মানে আপনার এই ব্লগের অ্যাডমিনের সাথে। অ্যাবাউট আস মানে হচ্ছে এই ওয়েবসাইটটা সম্পর্কে থাকবে, যে ওয়েবসাইটটা কেন করেছেন, ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনার অডিয়েন্সদের আপনি হেল্প করছেন, এরকম ইনফরমেশনগুলো দিয়ে একটা অ্যাবাউট আস পেজ করবেন। আর অ্যাফিলিয়েট ডিসক্লেইমার মানে হচ্ছে যদি এটা আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট হয়, তাহলে আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েটের ওয়েবসাইটগুলো দেখতে যান তখন একটা ডিসক্লেইমার পাবেন। যেমন আমি যদি বেস্ট ধরেন প্রেসার কুকার না, দাঁড়ান, বেস্ট কি হতে পারে, অন্য টপিক। বেস্ট ওয়াটার পিউরিফায়ার ফর হোম ইউজ। যদি একদম নিচে চলে আসি ওয়েবসাইটের, এটাতে ওইভাবে নাই, এখানে সম্ভবত আছে। ওইটা বাংলাদেশি, এটা না, এটাও না।
আমরা অন্য আরেকটা কিওয়ার্ড লিখে সার্চ করি। বেস্ট একটু ইউনিক টাইপের কোনো প্রোডাক্ট, সেটা কি হতে পারে যেটা ইউএস ছাড়া হয় না? আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা গুগল ইউএস করে নেই, তাহলে ইউএস এর ওয়েবসাইটগুলো পাবো। গুগল ইউএসএ, বেস্ট ধরেন টেন্ট ফর উইন্টার ক্যাম্পিং। ওকে, এই যে আছে ভাই, নিচে আছে, নিচে আছে, একটু দেখেন, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন? জি। তাহলে এই যে একটা ডিসক্লেইমার, হ্যাঁ, এই ডিসক্লেইমারটা যদি এটা আপনার অ্যাফিলিয়েট ওয়েবসাইট হয় তাহলে এক্স্যাক্টলি খুব বেশি কিছু করার দরকার নাই। জাস্ট এইটাকেই আপনি কপি করে আপনার ওয়েবসাইটে, যদি এখানে ব্র্যান্ড নামটা থাকে, ব্র্যান্ড নামটা চেঞ্জ করে কোন নাম দিবেন? আপনার ওয়েবসাইটের ব্র্যান্ড নাম দিবেন। একটু পড়ে দেখেন যেখানে ব্র্যান্ড নাম আছে কিনা। নিচে আছে ভাই, অ্যাজ অ্যান অ্যামাজন অ্যাসোসিয়েট। না, মানে অ্যাজ অ্যান অ্যামাজন অ্যাসোসিয়েট, ঠিক। আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েট করেন তাহলে তো এটা ঠিক আছে, এটা হুবহু আপনি এটাই কি করবেন আপনার ওয়েবসাইটে বসাতে পারবেন। কোন পেজটাতে বসাবেন? এই যে অ্যাফিলিয়েট ডিসক্লেমার। আবার এখানে দেখি তো, এখানে আলাদাভাবে আবার না, এখানে এরকম করা লাগবে না। আমি আরেকটা পেজ দেখি, আরেকটা ওয়েবসাইটের। সো জাস্ট আপনি যেটা করবেন, এই যে এরকম একটা পেজ করে, অ্যাফিলিয়েট ডিসক্লেমার এরকম একটা পেজ করে আপনি এক্স্যাক্টলি সেমভাবে এই কন্টেন্টটুকু আপনি কি করবেন, সেখানে পাবলিশ করে দিবেন, পেস্ট করে দিবেন। তাহলে এটা হচ্ছে আপনার কোন পেজের কন্টেন্ট? অ্যাফিলিয়েট ডিসক্লেমার পেজের কন্টেন্ট। তাহলে এই পেজগুলোর কন্টেন্ট কিভাবে লিখবেন আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? কারণ আপনার যদি এটা অ্যাফিলিয়েট সাইট না হয় তাহলে এটা দেওয়ার দরকার আছে না। না, তাহলে জাস্ট এই পর্যন্ত করলেই হয়ে যাবে, ঠিক আছে? সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আমরা এই পেজগুলো করলাম, কন্টেন্টগুলো রেডি করে পাবলিশ করে দিলাম, এটা গেল। এরপরে আসেন ওয়েবসাইটের কি কি কাজ করতে হবে। আমাকে কিছু কমন প্লাগইন লাগবে আমার এই ওয়েবসাইটটা ম্যানেজ করার জন্য, ওয়েবসাইটের এসইওর কাজগুলো করার জন্য। সেই প্লাগইনগুলো কি? আমরা সেই প্লাগইনগুলো নিয়ে এবার একটু কথা বলি। সো নাম্বার 1 প্লাগইন, আমি এখানে যাই, আমি একটু দেখাচ্ছি প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়। জানেন তো সবাই? জি ভাই। আশা করি এটা সবাই জানেন। সো কোন কোন প্লাগইনগুলো আপনি ব্যবহার করবেন? নাম্বার 1 প্লাগইনটার নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথের অল্টারনেটিভ আরেকটা প্লাগইন হচ্ছে ইয়োস্ট এসইও। সো র্যাঙ্ক ম্যাথ অথবা ইয়োস্ট এসইও দুইটার মধ্যে যে কোনো একটা প্লাগইন আপনি ব্যবহার করতে পারেন। মানে দুইটা ব্যবহার করা যাবে না, একটা ব্যবহার করতে হবে। আসলে দুইটার পারপাস একই। সো আমি হয় র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করব, না হয় আমি ইয়োস্ট এসইও ব্যবহার করব, যেটা হচ্ছে আসলে এসইওর প্লাগইন, অন পেজ এসইওর প্লাগইন। এরপরে 2 নাম্বার যে প্লাগইনটা ব্যবহার করব সেটা হচ্ছে, এখানে একটু দেখি যে কি কি প্লাগইনগুলো আছে। আমরা প্লাগইনসের লিস্টটাতে যাই। আচ্ছা, 2 নাম্বার যে প্লাগইনটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে এই যে আকিসমেট অ্যান্টি স্প্যাম প্রোটেকশন। এইটা কি করবে? এটা করবে মেইনলি আমাদের ওয়েবসাইটে অনেক ধরনের, মানে অনেক মানুষ আছে কমেন্ট সেকশনে এসে স্প্যামিং করবে। সো এই স্প্যামিংগুলোকে প্রোটেকশন দিবে কে?
অ্যাকিসমেট অ্যান্টি স্প্যাম প্রোটেকশন, এই প্লাগইনটা। এরপর আর কি কি প্লাগইন লাগবে, এখানে আমার একটা লিস্ট আছে, আমি একটু লিস্টটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি বলবো এই র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করেন। র্যাঙ্ক ম্যাথ কেন ব্যবহার করবেন, কারণ র্যাঙ্ক ম্যাথের ফ্রি ভার্সনেই এমন অসংখ্য ফিচার আছে যেগুলো ইউএসটিসিও যদি ব্যবহার করেন, ইউএসটিসিওর ফ্রি ভার্সনে আপনি পাবেন না, ইউএসটিসিওর প্রিমিয়াম ভার্সনে যেতে হবে। এছাড়া আপনি যদি প্রিমিয়াম ব্যবহার করেন তাহলে দুটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, যদি ফ্রিতে ব্যবহার করেন তাহলে দুটার মধ্যে আপনার এইটা বেটার, আর আপনার ফ্রিটা দিয়েই কাজ চালিয়ে যাবে, প্রিমিয়াম এটা নেওয়ার কোনো দরকার নাই। সো সেক্ষেত্রে আমরা র্যাঙ্ক ম্যাথটা ব্যবহার করতে পারি। ওকে, র্যাঙ্ক ম্যাথটা কীভাবে কি করব আমরা পুরো প্রসেসটা একটু দেখে নেই। প্লাগইনটা প্রথমে এখান থেকে ইনস্টল করে নিই, আমার এখানে সম্ভবত ইনস্টল করাই আছে, আমি এটাকে আনইনস্টল করে নিই। এই পেজটা আসলে ভালো হতো, এখানে প্লাগইনের একটা লিস্ট আছে। এই প্লাগইনটা আপনাদের লাগবে। এরপর আর কোনটা লাগবে একটু দাঁড়ান, ওয়েট, এখান থেকে আর কোনো এটা তো আপনাদের লাগবে, বিশেষ করে যদি কন্ট্যাক্ট ফর্ম তৈরি করেন, যেটা আপনারা দেখছেন মনে হয়। হাফিজ ভাই কি আপনাদের কন্ট্যাক্ট আছে জন্য? হ্যাঁ, না দেখাই নাই, বলছে কন্ট্যাক্ট করতে হবে কি আমাদের যারা পারি আর কি তাদের সাথে কথা বলতে, অথবা অফিসে আর কি কথা বলতে। ওকে ওকে ওকে, তাহলে এই পেজটা এইটার আপনাদের ব্যবহার যদি আপনারা না করতে পারেন তাহলে হচ্ছে মানে এইটা করলে খুব সিম্পলি জাস্ট প্লাগইনটা আপনি ইনস্টল করে আপনার একটা শর্টকোড দিবে, ওই শর্টকোডটা পেজের ভিতরে বসালেই পেজটা তৈরি হয়ে যাবে এবং ফর্মটা তৈরি হয়ে যাবে যদি আপনি এটা ব্যবহার করেন। সো আমি এটাকেও লিস্টে অ্যাড করে দেই, কন্ট্যাক্ট ফর্ম 7। তাহলে এই তিনটা আর এই তিনটার বাইরে যদি স্পিড নিয়ে কাজ করেন সেক্ষেত্রে ফ্রি যদি ব্যবহার করেন তারপরে তাহলে ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ এটা ব্যবহার করতে পারেন, আর যদি প্রিমিয়াম ব্যবহার করেন তাহলে ডাব্লিউপি রকেট। ডাব্লিউপি রকেটটা প্রিমিয়াম? হ্যাঁ প্রিমিয়াম, এটা কিন্তু আপনার প্রত্যেক মাসে আপনাকে সাবস্ক্রিপশন ফি দিয়ে ব্যবহার করতে হবে, মাসে না ইয়ারলি। এই কয়টা দিয়ে আমাদের হয়ে যাবে, তাহলে এই কয়টা আমাদের প্লাগইন আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে হবে। তাহলে আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাচ্ছি। এখানে স্পিড নিয়ে আমি কোনো কথাবার্তা বলছি না, যেহেতু হাফিজ ভাই ওয়ার্ডপ্রেস নিয়ে ওভারঅল আপনাদেরকে একটা ধারণা দিয়েছে, আর যেহেতু এটা আমাদের একটা শর্ট কোর্স, সো সেই ক্ষেত্রে ওয়েবসাইটের স্পিড কিভাবে বাড়ানো যায়, কিভাবে ডাব্লিউপি রকেট ব্যবহার করে স্পিড বাড়ানো যায়, বা ফাস্টেস্ট ক্যাশ ব্যবহার করে স্পিড বাড়ানো যায়, এইটার ব্যাপারে আপনারা একটু গুগল করে নিয়েন, বা হচ্ছে ইউটিউবে ভিডিও আছে, অসংখ্য ভিডিও আছে, এগুলো দেখে নিয়েন। যদি দেখেন আপনার ওয়েবসাইটের স্পিড খুব ভালো না, ওয়েবসাইটের স্পিড খারাপ, সেক্ষেত্রে আপনার স্পিড নিয়ে কাজ করতে হবে। আর এছাড়া আমরা এখন র্যাঙ্ক ম্যাথ এই প্লাগইনটার ব্যবহার দেখি। সো না, প্রথমে আমরা এটা ইনস্টল করে এটা কিভাবে অ্যাক্টিভেট করতে হয় সেটা একটু দেখে নিই। সো একটা প্লাগইন ইনস্টল করার জন্য আপনার এখানে ক্লিক করে এখান থেকে অ্যাড নিউ প্লাগইন বাটনে ক্লিক করেন, এখানে আপনি সার্চ করবেন, এখানে কিন্তু অলরেডি এটা চলে আসছে, সো সার্চ করার দরকার নাই, ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর এরপর হচ্ছে আমরা এখন এটার এপিআই কি আমরা সেট আপ করবো। সো সেট আপ ইয়োর আকিসমেট অ্যাকাউন্ট ক্লিক করেন। ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসার পর আপনি গেট পার্সোনাল এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখবেন একটা ইয়ারলি একটা ফি আপনাকে দিতে বলবে, এটাকে 0 বানিয়ে ফেলবেন। এগুলো সব ইয়েস, এরপরে আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পর you have no item,
ওকে, সো এরকম আসবে। প্রথমে আমার আসলে লগ ইন করা ছিল, যে জন্য হচ্ছিল না। এরপরে আপনি এখানে একটা কি দিবেন, ইমেল আইডি দিবেন। তারপর এখানে হচ্ছে একটা কান্ট্রি, আপনার কান্ট্রির নাম দিবেন। কান্ট্রির নাম দিয়ে এরপর এখানে কন্টিনিউ পেমেন্ট, এখানে আপনি হচ্ছে অলরেডি কিন্তু এটা 0 করে দিয়েছেন, ঠিক আছে। কন্টিনিউ চেক আউট কমপ্লিট করলে এরপরে যেটা হবে, আপনার ইমেইলে এই যে ইমেলটা আপনি একটু আগে দিয়েছেন, ওই ইমেইলে একটা এপিআই কি পাঠাবে। এপিআই কিটা কোথায় বসায় দিবেন আপনি? জাস্ট এই জায়গায় দেখেন, এই জায়গায় বসায় আপনি কানেক্ট উইথ এপিআই কি, এই বাটনে ক্লিক করলে কি হবে, ওইটা কানেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এপিআই কিটা কানেক্ট হয়ে যাবে, জাস্ট এইটুকু করলেই হয়ে যাবে, আর কোনো কিছু করার দরকার নাই। এই প্লাগইনটার কাজ কি? এই প্লাগইনটার কাজ হচ্ছে, বিভিন্ন মানুষ যদি স্প্যামিং করতে আসে, স্প্যামিং কমেন্ট করে, সেগুলোকে এটা হোল্ড করে রাখবে, সেগুলোকে এটা পাবলিশ করবে না। এই কারণে আমরা এই প্লাগইনটা ব্যবহার করব। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? ব্যবহার করতে পারবেন, এটা অ্যাক্টিভ করতে পারবেন না? জি ভাই। ওকে, এরপরে আমরা যাই হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ অলরেডি সেট আপ করা আছে, এটাকে আমি নতুন করে আবার সেট আপ করা দেখাচ্ছি আপনাদেরকে। সো এটাকে এখান থেকে আমি আনইনস্টল করে দেই, ডিঅ্যাক্টিভ করে দেই, ডিলিট। সো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে র্যাঙ্ক ম্যাথ লিখব, র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ লেখার পর এই যে এটা চলে আসছে, র্যাঙ্ক ম্যাথের ক্লিক করব। হ্যাঁ, বুঝি নাই ভাই। ঠিক আছে, ওকে। সো এরপরে হচ্ছে আমরা অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পর এইটা মানে আমার এটা আসলে আগে অ্যাক্টিভ করা ছিল, তো যে কারণে অটোমেটিক্যালি কিছু আসে নাই, কিন্তু আপনাদের এরকম আসবে না। আপনাদের আসবে কীরকম, ঠিক এরকম, এই যে এরকম আসবে। এটাকে বলে হচ্ছে সেট আপ উইজেট। এই সেট আপ উইজেটের মাধ্যমে আপনাকে স্টেপ বাই স্টেপ এখন সেট আপ করতে হবে। র্যাঙ্ক ম্যাথ সেট আপ করার জন্য এখানে দেখেন 3টা অপশন আছে, একটা হচ্ছে ইজি মোড, একটা হচ্ছে অ্যাডভান্স মোড, আর একটা হচ্ছে কাস্টম মোড। এখান থেকে আমরা হচ্ছে ইজি মোড না, আমরা অ্যাডভান্স মোডে যাব। এরপরে আমরা স্টার্ট উইজেট, এখানে ক্লিক করব। এখানে অনেক টেকনিক্যাল জিনিস আছে, আমি ওই টেকনিক্যাল জিনিসগুলোকে খুব ডিটেল না বলে, আমি জাস্ট যেভাবে সেট আপ করা দেখাচ্ছি, এক্স্যাক্টলি সেম জিনিসটা ফলো করবেন। সো এই ওয়েবসাইটটা, এটা কী ধরনের ওয়েবসাইট? এটা একটা পার্সোনাল ব্লগ নাকি ই কমার্স নাকি কী টাইপের ওয়েবসাইট? সো এখানে আপনারা পার্সোনাল ব্লগ দেন, যেহেতু আমরা নিজ সাইট ওনার, ছোট্ট একটা নিজ সাইট, এখানে আমি আমার পার্সোনাল, মানে হয়তো আমি একজন ডগ লাভার, আমি ডগের উপর একটা ওয়েবসাইট করলাম, সেখানে আমি ডগ রেলেভেন্ট বিভিন্ন টপিকে কন্টেন্ট লিখছি, এই থিম থেকে এটা একটা পার্সোনাল ব্লগ। সো আমরা এখানে পার্সোনাল ব্লগ দেব। এরপর ওয়েবসাইটের নাম এখানে নামটা দিয়ে দেন, নামটা হচ্ছে WH ডাউট। এরপর হচ্ছে ওয়েবসাইটের অল্টারনেটিভ নেম। অল্টারনেটিভ নেমটা কি? ঢাকা ইউনিভার্সিটির অল্টারনেটিভ নেম কি, কেউ বলতে পারবেন? ডিইউ। তারপর হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি অল্টারনেটিভ নেম কি? এনএসইউ। এমন অনেক ব্র্যান্ড বা বিজনেস আছে না, যার অল্টারনেটিভ নেম থাকে শর্ট, ছোট। জি ভাই। সো এখানে থিমটা হচ্ছে এরকম, যে আপনার ওয়েবসাইটের কোনো অল্টারনেটিভ নাম আছে কিনা। সো যদি এটা ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট হতো, তাহলে ওয়েবসাইট নেম এখানে কি দিতেন? ঢাকা ইউনিভার্সিটি। আর অল্টারনেটিভ নেমের জায়গায় কি দিতেন? ডিইউ। ঠিক আছে। আর যদি এটা আসলে অল্টারনেটিভ নেম না থাকে, তাহলে ওই একটা নামই আপনি 2বার রিপিট করেন। এরপর পার্সন বা অর্গানাইজেশন নেম, মানে এটা আসলে মানে কার ওয়েবসাইট, ঠিক আছে, তার নাম এখানে মেনশন করবেন। যে এটা আমি একটা ধরেন এখানে নলেজ প্যানেলের জন্য, নলেজ প্যানেলটা কি? নলেজ প্যানেল হচ্ছে অনেক সময় আপনি বিভিন্ন ব্র্যান্ডের নাম লিখে সার্চ করলে ডান পাশে দেখবেন ওই বিজনেসটা সম্পর্কে অনেক ইনফরমেশন আসে, যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটি,
ইউনিভার্সিটি লিখে সার্চ করার পর এই যে ইনফরমেশনগুলো নিয়ে এখানে একটা সেকশন চলে আসছে, এই সেকশনটার নাম হচ্ছে নলেজ প্যানেল। সো এই নলেজ প্যানেলের ইনফরমেশনগুলো আপনার ব্র্যান্ডের নামে যদি কোনো নলেজ প্যানেল হয় তাহলে এখান থেকে ইনফরমেশনগুলো নিবে, এই যে এখানে আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন। সো এখানে আপনার পার্সন বা অর্গানাইজেশনের নেইমের জায়গায় এখানে আপনি এই ওয়েবসাইটের ব্র্যান্ড নামটাই আপনি মেনশন করে রাখেন। তারপর এখানে লোগো ফর গুগল, এই লোগোটা আপনার অটোমেটিক্যালি র্যাঙ্ক ম্যাথ আপনার ওয়েবসাইট থেকে যে লোগোটা আপনি ব্যবহার করেছেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর যে লোগোটা দিয়ে আপনার ওয়েবসাইটটা তৈরি করেছেন সেই লোগোটাকে নিয়ে নিবে। আর তাও যদি আপনি এই লোগোটাকে নিজের মতো করে আপনি ব্যবহার করতে চান তাহলে যেটা করতে পারেন আপনারা 112x112 পিক্সেল, এই পিক্সেলের ক্যানভা দিয়ে এই পিক্সেলের ভেতরে লোগোটাকে একটু কাস্টমাইজ করে সেই লোগোটাকে আপনারা এখানে আপলোড করে দিতে পারেন, যে অ্যাড অর আপলোড বাটনে ক্লিক করে এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর হচ্ছে এখানে দেখেন ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ, এটা হচ্ছে কি, যদি আপনার এই ওয়েবসাইট আপনি ধরেন হোম পেজটা শেয়ার করলেন, শেয়ার করার পর আমরা জানি না যে সোশ্যাল মিডিয়াতে একটা লিঙ্ক যখন শেয়ার করি, শেয়ার করলে লিঙ্কের সাথে একটা থাম্বনেইলও আসে, দেখেছেন সবাই আপনারা থাম্বনেইল আসে না, যে ক্লিকেবল একটা ইমেজ সহ লিঙ্ক, ওই যে ক্লিকেবল ইমেজটা, ওই ইমেজটাকে আপনি এখানে কাস্টমাইজ করতে পারেন। এখন যদি এটা আপনার কোনো বিজনেস হয় তাহলে এখানে যেটা আপনি করতে পারেন, এই সাইজের ভেতরে একটা ইমেজ ডিজাইন করবেন 1200x630 ভেতরে, যেখানে আপনার বিজনেসের নামটা থাকবে, আপনার বিজনেসের ইনফরমেশনগুলো ধরেন কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো দিয়ে আপনি ইমেজটাকে কাস্টমাইজ করে নিতে পারেন, সেই ইমেজটা আপনি এখানে আপলোড করে দিতে পারেন। আর যদি আপনি অত ডিটেল কিছু না করতে চান তাহলে জাস্ট যে কোনো একটা ইমেজ যেটা আপনার ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করে এরকম একটা ওয়েবসাইট আপনি এরকম একটা ইমেজ আপনি এই সাইজের মধ্যে তৈরি করে এখানে দিয়ে দিতে পারেন। এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর পরের স্টেপটা চলে আসছে কানেক্ট গুগল সার্ভিস। সো গুগলের অসংখ্য ফ্রি বিভিন্ন সার্ভিস আছে, ওই সার্ভিসগুলোকে আপনি এখান থেকে কানেক্ট করতে পারেন। আমরা গুগলের কোনো সার্ভিস এখান থেকে কানেক্ট করব না, যেমন গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, এগুলোকে আমরা আলাদাভাবে সেট আপ করবো। সো এটাকে আমরা স্কিপ করব। তারপর এখানে হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপের ব্যাপারটা জানাটা জরুরি। সাইট ম্যাপ কি, এটা আপনারা যারা ওয়েব নিয়ে কাজ করেন তারা অলরেডি জানেন সাইট ম্যাপটা কি, তারপরও আমি আমার মতো করে বলি। সাইট ম্যাপ হচ্ছে একটা ওয়েবসাইটের ওভারঅল ম্যাপ, নেভিগেশন। যেমন ধরেন আপনি যদি বসুন্ধরায় যান বা যমুনায় যান, যমুনায় গেলে একেবারে নিচে গ্রাউন্ড ফ্লোরে আপনারা কি দেখেছেন যে একটা ম্যাপ থাকে, যে আপনি কোন দোকানটা কোথায় আছে, এরকম দেখেছেন কেউ? জি দেখেছি হ্যাঁ। যে একেবারে ওভারঅল ধরেন আপনি একটা পার্টিকুলার শপে যেতে চান, আপনি ওই ম্যাপটা দেখলেই কিন্তু আপনি দেখতে পারবেন যে শপের লোকেশনটা কোথায়, মানে কোন ফ্লোরে এবং কোন জায়গাটাতে ওইটার পজিশনটা। সো এই ম্যাপটা কেন দেয়া হয়, যাতে অপরিচিত মানুষ এসে খুব বেশি দৌড়াদৌড়ি করতে না হয়, খুব সহজে ম্যাপটা দেখে সে ওই দোকানে চলে যেতে পারে। সেমভাবে আপনার যদি বাণিজ্য মেলায় দেখবেন, আপনার ঢাকা বাণিজ্য মেলায় বিশাল বড় একটা ম্যাপ সামনে দিয়ে রাখে, এরকমভাবেই আপনার এই ওয়েবসাইটের জন্য বা যে ম্যাপটা তৈরি হয় সেই ম্যাপটাকে বলে সাইট ম্যাপ। তাহলে সাইট ম্যাপটা দুইটা পারপাজে হয় এবং দুই ধরনের সাইট ম্যাপ হয়। একটা সাইট ম্যাপ হচ্ছে XML সাইট ম্যাপ, আরেকটা সাইট ম্যাপ হচ্ছে HTML সাইট ম্যাপ। তাহলে সাইট ম্যাপ কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে XML। তাহলে XML সাইট ম্যাপটা আসলে কার জন্য, বা HTML সাইট ম্যাপটা কার জন্য? HTML সাইট ম্যাপটা করা হয় সাধারণত ইউজারদের জন্য, যাতে ধরেন একটা আপনার ওয়েবসাইটটা বিশাল বড় একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে অসংখ্য পেজ আছে, কন্টেন্ট আছে। সো একজন ইউজার এসে একটা পার্টিকুলার কন্টেন্ট পড়তে চায়, কিন্তু আপনার এই ওয়েবসাইটে 1000 কন্টেন্ট আছে, তাহলে তার জন্য এই 1000 কন্টেন্টের ভেতর থেকে এই পার্টিকুলার কন্টেন্টটা খুঁজে পাওয়া খুব কঠিন হবে না? জি। এখন আপনি যদি একটা HTML সাইট ম্যাপ দেন, যেখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো খুব সুন্দর করে নেভিগেট করা আছে,
সো সে যে টপিকটাতে কন্টেন্টটা পড়তে চায় সেটা কোন টপিকের আন্ডারে, কোন ক্যাটাগরির আন্ডারে, সে ওই ক্যাটাগরিটাতে গেল। ওই ক্যাটাগরির আন্ডারে ধরেন 5টা সাব ক্যাটাগরি আছে, এরপর কোন সাব ক্যাটাগরির আন্ডারে সে ওই সাব ক্যাটাগরিতে গেল। এভাবে ডিগ ডাউন করে খুব সহজেই কিন্তু সেই কন্টেন্টটা পেয়ে যাবে। তাহলে এই যে একজন ইউজারের জন্য যে সাইট ম্যাপটা আমরা তৈরি করি, যাতে ইউজার খুব সহজে এসে আমার এই ওয়েবসাইটের কোনো একটা পার্টিকুলার কন্টেন্টকে সহজেই খুঁজে পেতে পারে, এর জন্য যে সাইট ম্যাপটা করছি সেই সাইট ম্যাপটার কি নাম বলতে পারবেন? HTML সাইট ম্যাপ। এরপরে আসেন রোবট বা ক্রলার। ক্রলারকে তো চেনেন। ক্রলার কি? ক্রলার হচ্ছে সার্চ ইঞ্জিনের বট বা ক্রলার। ক্রলারে এসে আপনার ওয়েবসাইটের ইনফরমেশনগুলো সম্পর্কে জানবে এবং এই তথ্যগুলো সার্চ ইঞ্জিনকে নিয়ে দেয়, এগুলোকে বলে ক্রলার। তাহলে ক্রলারের জন্য ইউজারের জন্য একটা বড় ওয়েবসাইটে যেমন খুব এসে কোন কন্টেন্টটা কোথায় আছে এটা খুঁজে পাওয়া কঠিন, ক্রলারের জন্য কিন্তু ব্যাপারটা কঠিন হয়ে যাবে। এখন ক্রলারকে আপনি যদি খুব সহজে, যে তুমি কোন পেজটাতে যেতে চাও, কোন ইউআরএলটা ক্রল করতে চাও, এরকমভাবে যদি আপনি নেভিগেট করে দিতে চান খুব সুন্দর করে একটা ম্যাপের মাধ্যমে, তাহলে ক্রলারের জন্য যে ম্যাপটা করছেন সেটার নাম হচ্ছে XML সাইট ম্যাপ। কি নাম? XML সাইট ম্যাপ। তাহলে XML সাইট ম্যাপটা কার জন্য বলেন? ক্রলারের জন্য বা বটের জন্য। আর HTML সাইট ম্যাপটা কাদের জন্য? ইউজারদের জন্য। আমি এখানে একটা আপনার HTML সাইট ম্যাপ আছে কিনা একটু দেখি। এই যে দেখেন এই সাইট ম্যাপটাতে কি, যেমন কি পোস্ট আছে সেই পোস্টগুলো লিস্ট এখানে আছে, একেবারে শর্ট করে কি পেজ আছে সেই পেজগুলোর লিস্ট, যাতে ইউজার এসে সে যে কন্টেন্টটা পড়তে চায় সেই কন্টেন্টটাতে যেতে পারে। তাহলে এটা হচ্ছে কি ধরনের সাইট ম্যাপ বলেন? HTML। এবার XML সাইট ম্যাপটা দেখতে কেমন হয় আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। XML সাইট ম্যাপটা হয় sitemap.xml। এই যে এরকম হয়। এটার নাম কি? এটা হচ্ছে XML সাইট ম্যাপ। এই XML সাইট ম্যাপটা কার জন্য তৈরি? ক্রলারদের জন্য। এই যে দেখেন আমি যদি পোস্টে ক্লিক করি, এখন প্রত্যেকটা পোস্ট এখানে আছে, সে যেই পোস্টে যেতে চায় সেই পোস্টে চলে যেতে পারবে। এই সাইট ম্যাপটা ক্রিয়েট করাটা একটু টেকনিক্যাল, আপনার টেকনিক্যাল নলেজ থাকতে হবে, কিন্তু র্যাঙ্ক ম্যাথ এই কাজটা খুব সহজ করে দেয়। র্যাঙ্ক ম্যাথ ডাইনামিক্যালি আপনি যদি এখান থেকে প্রপারলি সেট আপ করতে পারেন, তাহলে আপনি যত কন্টেন্ট পাবলিশ করবেন অটোমেটিক্যালি ওই কন্টেন্টটা র্যাঙ্ক ম্যাথ সাইট ম্যাপের XML সাইট ম্যাপের ভেতরে নিয়ে আসবে এবং আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট এখান থেকে আপনি ওই সেট আপটা করতে হবে। যেমন আমরা সাইট ম্যাপ করব, এখানে এটা এরকম থাকলে আপনি এখানে অন করে দিবেন। অন করে দেওয়া মানে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ আপনার জন্য একটা সাইট ম্যাপ ক্রিয়েট করে দিচ্ছে। সাইট ম্যাপের ভিতরে আপনি কি রাখবেন? আমরা ইমেজগুলোকে সাইট ম্যাপের ভিতরে রাখবো না, আমরা শুধু পোস্টগুলো, মানে আমরা রেগুলার যে কন্টেন্টগুলো পাবলিশ করবো এই কন্টেন্টগুলো সাইট ম্যাপের ভিতরে রাখবো। পেজগুলোকে সাইট ম্যাপের ভিতরে রাখার দরকার নেই, ক্যাটাগরিগুলোকেও রাখার দরকার নেই। সো এখানে আমরা XML সাইট ম্যাপের ভিতরে কি রাখছি? শুধু পোস্ট। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর হচ্ছে এখানে আমরা কিছু জিনিস করব, যেমন এটাকে আমি অ্যাক্টিভ করে দিব, এটা এরকম থাকবে, আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। এরপর হচ্ছে নো ফলো এক্সটার্নাল লিঙ্ক, এটা যা আছে তাই থাকবে। এখানেও এটাকে আমরা অন করে দিব, করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সো আমাদের প্রাথমিকভাবে র্যাঙ্ক ম্যাথের সেট আপটা ডান। এরপর আরও কিছু কাজ করতে হবে। আমরা এখানে রিটার্ন টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করি। রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা প্রথমে যাব হচ্ছে এখান থেকে আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখতে পারি যে কোন কোন জিনিসগুলো আমাদের অ্যাক্টিভ করা দরকার। এটা না এগুলো ওকে, এগুলো ঠিকঠাক আছে। আমরা জেনারেল সেটিংয়ে যাই। জেনারেল সেটিংয়ে যাওয়ার পর প্রথমেই স্ট্রাইপ ক্যাটাগরি বেজ এটাকে অন করে দিবেন। তারপর রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা থাকবে, এখানে কিছুই করতে হবে না, এখানেও কিছু করা লাগবে না।
এখানেও কিছু করা লাগবে না। এখানে এটা অলরেডি আমরা সেট আপ করে ফেলেছি। এখানে এটা দেখবেন এরকম অবস্থায় আছে, জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন। এরপর হচ্ছে ব্রেড ক্রামস, এটা অফ করে রাখবেন। ব্রেড ক্রামসটা কি আমি যদি বলি স্পেসিফিকভাবে, তাহলে এটা হচ্ছে আমি যদি দারাজ ওয়েবসাইটে যাই, দারাজ বিডি, ই কমার্স ওয়েবসাইটগুলোতে আপনি দেখবেন কোন একটা পার্টিকুলার পেজে যখন আপনি থাকেন, ধরেন আমরা এই পেজটার ভেতরে আছি, প্রোডাক্ট পেজে, এই যে এখানে দেখেন এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি, কোন সাব ক্যাটাগরির আন্ডারে আছে সেটার খুব সুন্দর করে একটা এখানে একটা সিরিয়াল আছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। এইটাকে বলে হচ্ছে কি, এটার নাম হচ্ছে ব্রেড ক্রাম্ব। হ্যাঁ, তো ব্রেড ক্রাম্বটা সাধারণত ই কমার্স ওয়েবসাইটে অ্যাপ্লাই করা হয়, এটা একটা ব্লগ ওয়েবসাইটের জন্য দরকার নাই, সো এটা আমরা অফ করে রাখবো। এরপর ওয়েব মাস্টার টুলস, এখানেও কিছু করতে হবে না। তারপর হচ্ছে আদার, এখানেও কিছু করব না আমরা, যা আছে তাই থাকবে। তারপর রোবটস টিএক্সটিটা আসলে কি? রোবটস টিএক্সটিটা হচ্ছে আপনার ওয়েবসাইটের, আপনি চান যে কোনো একটা পার্টিকুলার পেজের ভেতরে ক্রলার না ঢুকুক, বা কোনো একটা পার্টিকুলার পেজকে ক্রলার ইন্ডেক্স না করুক, গুগল ইন্ডেক্স না করুক। এটার জন্য আপনাকে রোবটকে যেই ভাষায় কমান্ডগুলো দিতে হবে, যেই ফাইলের মাধ্যমে কমান্ডগুলো দিতে হবে, ওই ফাইলটার নাম হচ্ছে robots.txt, এবং এইখানে আপনি ওই কমান্ডগুলো লিখবেন। আমার কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? আবার বলি, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের বটকে যদি আপনি লিমিটেড করে দেন, যে বা ক্রলারকে যদি লিমিটেড করে দেন যে এই পেজে ঢোকার তোমার কোনো পারমিশন নাই, তুমি এই পেজে ঢুকবা না, বা আবার কোনো কোনো পেজের ক্ষেত্রে আপনি বলে দিচ্ছেন যে এই পেজটা তুমি ইন্ডেক্স করবা না, এটাকে র্যাঙ্কে আনার দরকার নাই, এইরকম যদি কোনো পার্টিকুলার পেজের ক্ষেত্রে আপনি ক্রলার বা বটকে কন্ট্রোল করতে চান, এই কন্ট্রোলটা করবেন হচ্ছে যেই টেক্সটের মাধ্যমে, সেই টেক্সটকে বলে robots.txt। বুঝতে পারছেন? যে ফাইলের মাধ্যমে করবেন সেটাকে বলে robots.txt ফাইল। ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা, এখন এটা কেন দরকার হয় এবার এই ব্যাপারে বলি। ধরেন আপনার ওয়েবসাইটে একটা, এটা বললে আপনি বুঝবেন, ওয়েবসাইটে ধরেন একটা নিউজ সাইট, এই নিউজ সাইটে আপনারা তো জানেন যে নিউজ সাইটে যত দ্রুত কোনো একটা নিউজ পাবলিশ করে, যে সবার আগে পাবলিশ করবে তার কন্টেন্টটাই সবচেয়ে বেশি ভিজিটর পায়। সো সেক্ষেত্রে অলওয়েজ আপনাকে একেবারে লেটেস্ট কন্টেন্ট এবং খুব দ্রুত আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে, এটা হচ্ছে আপনার টার্গেট। আপনার টার্গেট আলটিমেটলি ভিজিটর ওয়েবসাইটে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে আপনার ধরেন লিমিটেড রিসোর্সেস, 10 জন আপনার এই নিউজ পোর্টালে কাজ করে, ওরা হঠাৎ করে আপনি খবর পেলেন যে বাংলাদেশে একজন বিশিষ্ট মানুষ, সে রাত 3টার দিকে মারা গেছে, এইমাত্র মারা গেছে। এখন 3টার দিকে আপনার কোনো এমপ্লয়িকে দিয়ে যদি আপনি এই নিউজটা করতে চান, তাহলেও তো 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা টাইম তাকে দিতে হবে, নাকি বলেন? জি ভাইয়া। দিতে হবে। সো আপনি ভাবলেন যে আমার নিউজটা এখনই পাবলিশ করা দরকার, এটা যদি পাবলিশ না করি কিছুক্ষণের মধ্যে তো সবাই জেনে যাবে, তখন আর ওই নিউজ করে আমার কোনো লাভ হবে না। সো আপনি কি করলেন, প্রথম আলোর কোনো একটা নিউজ অলরেডি করে ফেলেছে, প্রথম আলো ওই নিউজটাকে ডিরেক্ট কপি করে এনে আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দেন। পাবলিশ করে ওই লিঙ্কটা আপনি আপনার ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করে দেন। তাহলে সোশ্যাল মিডিয়া থেকে ইনস্ট্যান্ট আপনার ভিজিটর কোথায় আসতেছে? আপনার ওয়েবসাইটে চলে আসতেছে। এখন এই যে কন্টেন্টটা আপনি প্রথম আলো থেকে পাবলিশ করে দিলেন, এই কন্টেন্টটা যদি গুগল ইন্ডেক্স করে ফেলে, তাহলে গুগলের কাছে আপনার ওয়েবসাইটের ভ্যালুটা কমে যাবে না? জি ভাইয়া, কমে যাবে। কারণ কি? কারণ আপনি কি করছেন, এখানে কপি করছেন আরেকজনের কন্টেন্ট, এটা আপনার নিজের কন্টেন্ট না। সো কপিরাইটের একটা ইস্যু আসতে পারে। সো সেক্ষেত্রে আপনি কি করলেন, এই নিউজটা যখন পাবলিশ করতেছেন তখন আপনি পাবলিশ করার সময়ই গুগলের বটকে বলে দিছেন যে এই জায়গাতে তোমার ঢোকার কোনো রাইট নাই, তুমি
আমার এই ইউআরএলটার মধ্যে ঢুকবা না এবং এই কন্টেন্টটা ইন্ডেক্সও করবা না। এবার বুঝতে পারছেন? তাহলে আপনি কি করবেন? বেসিক্যালি আপনি যেটা করতেছেন, নিউজটা সাথে সাথে পাবলিশ করে দিলেন। পাবলিশ করে দেওয়ার পর আপনার যে রিপোর্টার আছে তাকে বললেন যে তুমি এটাকে খুব সুন্দর করে লিখে ফেলো 10 মিনিট 15 মিনিটের মধ্যে। তো সে আধা ঘন্টা হয়তো সময় নিয়ে ফেললো, আধা ঘন্টার মধ্যে আপনার নিউজটা চলে আসলো। আসার পরে এবার আপনি কি করবেন? ওই নিউজটা ওখানে আপডেট করে দিবেন। আপডেট করে এই যে ক্রলারকে এতক্ষণ বন্ধ করে রাখছেন, ক্রলারকে এবার ওপেন করে দিলেন। ক্লিয়ার বিষয়টা? মানে এটা আমি একটা ব্যবহার দেখালাম যে কেন আমাদেরকে অনেক পেজের ক্ষেত্রে বটকে বন্ধ রাখতে হয়, বটের ঢোকার পারমিশনটা বন্ধ রাখতে হয়। এটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? বলেন হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? আমি তো বুঝতে পারতেছি না আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা। জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, সো এরপরে আসেন আরো অনেক ধরনের ব্যবহার আছে। যেমন ধরেন বাংলাদেশের আর্মিদের এই ওয়েবসাইটে এমন অসংখ্য পেজ আছে যেই পেজগুলো আর্মিরা আসলে যেগুলো খুবই সেন্সিটিভ, যেগুলো শুধু নিজেরা ব্যবহার করবে কিন্তু পাবলিকের জন্য না, সাধারণ জনগণের জন্য না। তাহলে ওই পেজগুলো কি করে রাখতে হবে? বটকে কি করে রাখতে হবে? ওই পেজগুলোতে তার পারমিশন বন্ধ করে রাখতে হবে, ইন্ডেক্স করা থেকে বিরত রাখতে হবে ওই পেজগুলোতে বটের ঢোকাটাও নিষেধ করে রাখতে হবে। এটা কিসের মাধ্যমে করে? এটা করে robots.txt এই ফাইলের মাধ্যমে। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন এখানে আপনি কি করবেন? এখানে আপনার কিছুই করার দরকার নাই। আমরা যেভাবে র্যাঙ্ক ম্যাথ সেট আপ করেছি, র্যাঙ্ক ম্যাথ অটোমেটিক্যালি আপনার জন্য কি করে রাখছে? একটা robots.txt ফাইল তৈরি করে রাখছে এবং ওইটার মধ্যে কমান্ডগুলো তৈরি করে রাখছে। ঠিক আছে, এখানে আমার কিছুই করার দরকার নাই। htaccess এখানেও আমি কিছুই করব না। আমরা এখানে আর কোথাও কিছু করার আমাদের দরকার নাই। আমরা এখানে চলে যাই, এখানেও কিছু করব না। আমরা এর পরের সেকশনে চলে যাই, টাইটেলস অ্যান্ড মেটাস। টাইটেলস অ্যান্ড মেটার মধ্যে এসে গ্লোবাল মেটার মধ্যে এসে এখানে ইন্ডেক্স। একটু খেয়াল করেন, আপনি যদি এই গ্লোবাল মেটার মধ্যে এসে নো ইন্ডেক্স দিয়ে দেন তাহলে যেটা হবে, আপনার সম্পূর্ণ ওয়েবসাইট কোনো কন্টেন্ট কখনো গুগলে দেখা যাবে না। কারণ গুগল কোনো কন্টেন্টকে কি করবে না? ইন্ডেক্স করবে না। সো এখানে আমরা কি রাখবো? গ্লোবাল মেটাতে এসে প্রথমে ইন্ডেক্স দেব, যে আমার ম্যাক্সিমাম কন্টেন্টগুলো আমি চাই কি করো? ইন্ডেক্স করো। এরপর এখানে যা আছে তাই থাকবে, কিছু করা লাগবে না। নো ইন্ডেক্সড এমটি ক্যাটাগরি ট্যাগ অ্যান্ড আর্কাইভ ঠিক আছে, এটা অন করে দিবেন। তারপর সেপারেটর হিসেবে যে এইটা আপনি সিলেক্ট করে দিবেন। অনেকে আবার এটা দেয়, আমি পছন্দ করি এটা দিতে। সো পাইপ দিয়ে দিবেন এখানে। তারপর রিরাইট টাইটেলস দেওয়ার দরকার নাই এখানে, ক্যাপিটালাইজ টাইটেলস এটা অন করে দিবেন। আর এটা ওপেন গ্রাফ থাম্বনেল, যেটা অলরেডি আমরা বলেছি যে আমরা র্যাঙ্ক ম্যাথ যখন সেট আপ দিই সোশ্যাল মিডিয়াতে, যখন আমরা এটা শেয়ার দিই, যে ইমেজটা আপনি দেখাতে চান সেই ইমেজটাকে আপনি সেই ইমেজটা হচ্ছে এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, যেখান থেকে ক্লিক করে আবার চেঞ্জ করতে পারেন। টুইটার কার্ড টাইপ এখানে যেটা আছে এটাই থাকবে। এরপর সেভ চেঞ্জ। তারপরে আমরা যাব হচ্ছে লোকাল এসইও। এইটা পার্টিকুলারলি যদি আপনার এই ওয়েবসাইটটা লোকাল এসইওর বা লোকাল কোনো বিজনেস হয় সেই ক্ষেত্রে আপনার এই পেজটা নিয়ে কাজ করবেন। যদি এটা লোকাল বিজনেস না হয় সেক্ষেত্রে আপনার এইটা নিয়ে কিছু করার দরকার নাই। জাস্ট এখন যেভাবে আছে এইভাবে আপনি রাখবেন। যেমন লোকাল এসইও এখানে দিয়ে আপনি এটা এখানে অর্গানাইজেশনের নাম দেন, তারপর হচ্ছে ওয়েবসাইটের নাম হচ্ছে এটা, ওয়েবসাইটের অল্টারনেটিভ নেম হচ্ছে এটা, পার্সন অর অর্গানাইজেশনের নেম এটা, তারপরে এটা। এগুলো কিন্তু আমরা র্যাঙ্ক প্যাড যখন উইজার্ড থেকে সেট আপ করছি তখন এগুলো বসাইছি, ওই অনুযায়ী কিন্তু এখানে ইনফরমেশনগুলো অলরেডি আছে। তো এখানে আপনি জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করেন। তারপরে আসেন আমরা একটু নিচের দিকে যাই, সোশ্যাল মিডিয়া। এই জায়গাতে আপনি যেটা করবেন, আপনার এই বিজনেসের বা ব্র্যান্ডের নামে যদি কোনো ফেসবুক পেজ থাকে ওই পেজটা আপনি এখানে ইউআরএলটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এটার যদি অথর থাকে, একটা জিনিস একটু বোঝেন যে ওই যে EE88 যে কনসেপ্টটা বলেছি, সেক্ষেত্রে অথরের যদি কোনো ফেসবুক পেজ থাকে
ওই ফেসবুক পেজটা আপনি কি করবেন, ফেসবুক পেজ না, অথরের যদি কোনো ফেসবুক প্রোফাইল থাকে ওই প্রোফাইলের ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিবেন। ফেসবুক অ্যাডমিন এখানে কিছু করার দরকার নেই, এখানেও কিছু করার দরকার নেই। এখানে হচ্ছে টুইটার ইউজার নেম, আপনার এই ব্র্যান্ডের নামে যদি কোনো টুইটারের অ্যাকাউন্ট থাকে ওই টুইটার অ্যাকাউন্টের যে ইউজার নেমটা সেটা এখানে দিয়ে দিবেন। আপনার এই ব্র্যান্ডের যদি আরও অনেকগুলো সোশ্যাল মিডিয়া থাকে ওই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ইউআরএলগুলো আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে সেভ চেঞ্জ করবেন। এরপরে আমরা নিচে যাই, হোম পেজ। এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ। সো আপনার ওয়েবসাইটের এই যে হোম পেজের বেসিক ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে এখান থেকে দিতে হবে। সো হোম পেজে আমরা একটা টাইটেল দিব, যে টাইটেলটা হচ্ছে আমার এই বিজনেসটাকে রিফ্লেক্ট করে। যেমন এখানে হচ্ছে দেয়া আছে ইয়োর হোয়াট টু ডু হোয়েন গাইড। সো এরকম করে আপনার বিজনেসের কোনো একটা ট্যাগলাইন যদি থাকে ওই ট্যাগলাইনটাকে আপনি এখানে দিয়ে রাখতে পারেন। আর এখানে যেটা থাকবে ধরেন হচ্ছে ইয়োর হোয়াট টু ডু গাইড, ইয়োর গাইড। এরপর হচ্ছে হোম পেজের টাইটেল দিলাম, হোম পেজের মেটা ডেসক্রিপশন। আচ্ছা, এটার একটু ব্যবহার আমি দেখাই। যেমন যে কোনো একটা বিজনেসের নাম লিখে যদি আমি সার্চ করি, এটা হতে পারে গো ফ্রিল্যান্সার, লিখে সার্চ করলাম। সার্চ করার পর একটু এখানে খেয়াল করেন, এই যে টাইটেলটা ওয়েবসাইটের, এই টাইটেলটাই কিন্তু কোনটা বলেন তো, এই যে এটা। তারপর এখানে যে মেটা ডেসক্রিপশনটা দেখাচ্ছে, এই মেটা ডেসক্রিপশনটা আপনি কোথা থেকে সেট করতে হবে, এইখানে। বুঝতে পারছেন? তাহলে এই মেটা ডেসক্রিপশনটা হবে আপনার 130 ক্যারেক্টারের মধ্যে বা 130 থেকে 150 ক্যারেক্টারের মধ্যে আপনি আপনার এই বিজনেসটা সম্পর্কে সামারিটা আপনি তুলে ধরবেন। কোথায়? এই মেটা ডেসক্রিপশনের মাধ্যমে, যে গো ফ্রিল্যান্সার কি, সেটা কি কাজ করে। সো এই লেখাটা লিখে সেটাকে আপনি এখানে বসাই দিবেন। এরপর হোম পেজ রোবটস মেটা, এখানে এটা নো ইন্ডেক্স করা থাকবে অবশ্যই, এটা নো ইন্ডেক্স ভুলেও দিবেন না। তারপর হোম পেজ টাইটেল ফর ফেসবুক। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি এই ইউআরএলটা যখন আপনি ফেসবুকে শেয়ার করছেন তখন আপনি চান যে এই টাইটেলটা না দেখায় আরেকটা টাইটেল দেখাক ফেসবুকের জন্য, আলাদাভাবে আরেকটা টাইটেল, সো সেইটাকে আপনি এখান থেকে চাইলে দিয়ে দিতে পারেন। এবং ফেসবুকে ডেসক্রিপশন, ওই ইউআরএলটার সাথে একটা ছোট ডেসক্রিপশন যাচ্ছে, ওই ডেসক্রিপশনটা আলাদা আরেকটা ডেসক্রিপশন আপনি দিয়ে দিতে চাচ্ছেন, সেটাকেও আপনি এখানে দিয়ে দিতে পারেন। এমনিতে কিন্তু এটা দেওয়ার দরকার নাই, কারণ এটা অটোমেটিক্যালি এই টাইটেলটা আর এই মেটা ডেসক্রিপশনের ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। এরপর হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে যদি আলাদা আরেকটা থাম্বনেইল আপনি দেখাতে চান তাহলে এখান থেকে আপনি আপলোড করতে পারেন, কিন্তু এটারও দরকার নাই। আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম। তারপর হচ্ছে অথর, এটা ডিসেবল করে দিবেন, মানে অথরের আর্কাইভ এটা ডিসেবল করে দিবেন, কারণ এখানে একটা এসইওর পার্সপেক্টিভ থেকে কিছু জটিলতা তৈরি হয় যদি অথর আর্কাইভ আপনি অন রাখেন। এরপর হচ্ছে আমরা ডেট আর্কাইভ এটা ডিসেবল করে রাখবো। তারপর এখানে হচ্ছে সার্চ রেজাল্ট টাইটেল, এখানে যা আছে তাই থাকুক, এখানে কোনো কিছু করার দরকার নাই, বরং আপনি এইটুকু আপনি চেঞ্জ করে নিতে পারেন। তারপর হচ্ছে নো ইন্ডেক্স সার্চ রেজাল্ট, এটা অবশ্যই অন করে রাখবেন। নো ইন্ডেক্স সাব পেজ এটা অন করবেন। নো ইন্ডেক্স পেজিনেটেড পেজ এটা অবশ্যই অন করে দিবেন। নো ইন্ডেক্স পাসওয়ার্ড প্রোটেক্টেড পেজ এটা অন করে দিবেন, দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তারপর হচ্ছে আমরা পোস্টে যাই। পোস্টগুলোর টাইটেলের ফরম্যাটটা কি থাকবে, এখানে যা আছে এক্স্যাক্টলি এভাবেই রাখেন, এটা অটোমেটিক্যালি র্যাঙ্ক ম্যাথই বসায় রাখছে, এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। তারপর হচ্ছে সিঙ্গেল পোস্ট ডেসক্রিপশন যেটা আছে এটাই থাকুক। স্কিমা টাইপ এখানে আর্টিকেল দিয়ে রাখবেন, স্কিমা টাইপে যে এখানে অবশ্যই আর্টিকেল থাকবে। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে আরেকটা কথা একটু বলে রাখি, যে পোস্টগুলো যদি আপনার এরকম হয় যে এইটা একটা আপনার কুকিং টাইপের ওয়েবসাইট, যেখানে আপনি কুকিংয়ের রেসিপি নিয়ে আপনি কাজ করেন, সেই ক্ষেত্রে এখানে আপনি
এখানে দেখেন বিভিন্ন টাইপের, এই যে তখন কি দিবেন আপনি এখানে স্কিমা টাইপ কি দিবেন? রেসিপি। এটা যদি একটা রেস্টুরেন্ট হয় বিজনেস, তাহলে এখানে আপনি কি দিবেন? রেস্টুরেন্ট। সো যেটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে, যদি এটা একটা ই লার্নিং প্ল্যাটফর্ম হয় তাহলে কোর্স। সো এখানে আমাদের এটা হচ্ছে আর্টিকেল দিয়ে রাখবো যেহেতু এটা ব্লগ সাইট। এরপর হচ্ছে আমরা হেডলাইন যা আছে তা থাকুক এখানে, সব কিছু ঠিকঠাক আছে। এরপর আর্টিকেল টাইপ ব্লগ পোস্ট, তারপর হচ্ছে পোস্ট রোবটস মেটা, এটা ইন্ডেক্স আছে, সমস্যা নাই, এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এখানে আপনি কিওয়ার্ড সিলেক্ট করে দেন। তারপর হচ্ছে স্ল্যাক এনহ্যান্স শেয়ারিং, এটা অন অফ থাকে, এটা কোনো বিষয় না আসলে। এটার ব্যবহারটা যদি বলি তাহলে স্ল্যাক যদি কেউ ব্যবহার করে এবং স্ল্যাকে যদি এই ওয়েবসাইটে কোনো ইউআরএল শেয়ার করে, সেই ক্ষেত্রে এটা এনেবল থাকবে না ডিসেবল থাকবে, ওই সেট আপটা আপনি এখান থেকে করতেছেন। সো এটা আপনি এনেবল করে দেন, সমস্যা নাই। অ্যাড এসইও কন্ট্রোল এটাও অন করে দেন। তারপর বাল্ক এডিটিং এটা এনেবল করে রাখতে পারেন। সেভ চেঞ্জ, জাস্ট এখানে আমি যেভাবে সেট আপ করে রাখতেছি এইভাবেই করে রাখেন, আর কোনো কিছু করতে হবে না। ভিডিওটা দেখে দেখে আপনি এই জিনিসগুলো আপনি করে রাখবেন। এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ জাস্ট সেট আপ করা। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার পেজের ক্ষেত্রে স্কিমা টাইপ, এটাও আর্টিকেল। এখানে হচ্ছে আর্টিকেল দেয়া থাকবে। পোস্টের ক্ষেত্রে ছিল এটা ব্লগ পোস্ট, আর যেহেতু এখন পেজে আছি পেজের ক্ষেত্রে এটা আর্টিকেল দেয়া থাকবে। আর এখানে শুধু হচ্ছে ফোকাস কিওয়ার্ড দিয়ে রাখেন, এটা এনেবল থাকবে। এরপরে সেভ চেঞ্জ। তারপর আমরা অ্যাটাচমেন্টগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। ক্যাটাগরিগুলোকে আমরা নো ইন্ডেক্স করব। সো আমরা ক্যাটাগরির এখানে এসে এখানে ক্লিক করবেন। এখানে একটু খেয়াল রাখেন, ব্লগের ক্ষেত্রে ক্যাটাগরি যে পেজগুলো হবে এই ক্যাটাগরি পেজগুলোকে আমরা অলওয়েজ নো ইন্ডেক্স রাখবো। এখন এটার পেছনের ব্যাখ্যাটা কি? এটার পেছনের ব্যাখ্যাটা যদি বলি স্পেসিফিকভাবে, এটা যদি বিশাল বড় বা ডিটেল কোর্স হতো তাহলে অনেক কথা এখানে আসলে আমি বলতাম, কিন্তু যেহেতু এটা অত ডিটেল কোর্স না, খুব বেশি কথা আমি বলতে পারছি না। তারপর যদি আমি সামারিটা বলি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার ওয়েবসাইটের যদি 10টা বা 15টা ক্যাটাগরি হয়, এই ক্যাটাগরি পেজগুলোর ভেতরে এখানে কিন্তু ইউনিক কোনো কন্টেন্ট থাকে না। একটু যদি খেয়াল করেন, গুগল আসলে পার্টিকুলার প্রত্যেকটা পেজে ইউনিক ভ্যালু খোঁজে। আমার কথা কি বুঝতে পারছেন? বা ইউনিক কন্টেন্ট খোঁজে। ক্যাটাগরি পেজগুলোতে কি হয় সাধারণত? ক্যাটাগরি পেজগুলোতে ওই ক্যাটাগরির আন্ডারে যে আমি পোস্টগুলো করেছি ওই পোস্টগুলোর লিঙ্কগুলো অ্যাড হয় শুধু। তাহলে ওই ক্যাটাগরি পেজের আন্ডারে ইউনিক কি কোনো কন্টেন্ট আছে? আমার কথা বুঝতে পারতেছেন? জি ভাই। ইউনিক কোনো কন্টেন্ট থাকে না, যে কারণে আমরা এটাকে কি করে রাখবো, ক্যাটাগরি পেজগুলোকে নো ইন্ডেক্স করে দিচ্ছি। এরপর ট্যাগগুলোকে আমরা নো ইন্ডেক্স করে রাখবো, আর যা আছে সব ঠিক থাকবে। শুধু এখানে আমরা ক্যাটাগরি আর্কাইভ রোবটস মেটা এটাকে আমরা নো ইন্ডেক্স করে রাখবো। সেভ চেঞ্জে ক্লিক করব। একই সাথে আমরা ট্যাগসগুলোকে আমরা নো ইন্ডেক্স করে রাখবো। এখানে এই যে নো ইন্ডেক্স দিয়ে রাখবেন, দিয়ে এগুলো সব ঠিক থাকবে। এরপর সেভ চেঞ্জ। তারপর হচ্ছে সো আমাদের এই সেকশনটা ডান। টাইটেলস অ্যান্ড মেটাস গেল। এরপর হচ্ছে সাইট ম্যাপের ভেতরে এখানে আপনি 200 করে রাখবেন। এখানে সম্ভবত ডিফল্টভাবে হয়তো 200 থাকবে, এটাকে চেঞ্জ করার দরকার নাই। এখানে আর কোনো কিছু করার লাগবে না, আপনি জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন। তারপর হচ্ছে HTML সাইট ম্যাপ। আপনার ওয়েবসাইটে যদি আপনি HTML সাইট ম্যাপ থাকে সেক্ষেত্রে আপনি এটা অন করে দিবেন। আর হচ্ছে যদি হচ্ছে শর্ট কোড অ্যাপ্লাই করে আপনি HTML সাইট ম্যাপ আপনি তৈরি করতে চান, তাহলে এখান থেকে যদি র্যাঙ্ক ম্যাথ আপনাকে দেখেন, র্যাঙ্ক ম্যাথ একটা শর্ট কোড জেনারেট করে দিছে। এই শর্ট কোডটা আপনি নিয়ে আপনার HTML, আমি যদি একটু দেখাই এটাকে ডিটেল, তাহলে WH এই পেজটা কিভাবে করছে আমি একটু বলি। এই পেজটার নাম কি পেজ বলেন? কোন ধরনের সাইট ম্যাপ, HTML নাকি XML? HTML। তাহলে এই পেজটার জন্য বিশেষ কিছুই করি নাই, জাস্ট যেটা করছি একটা প্রথমে পেজ তৈরি করছি। পেজের নাম কি? সাইট ম্যাপ নামে আমি একটা পেজ তৈরি করেছি। পেজ তৈরি করে
এখান থেকে এই যে শর্টকটটা কপি করে এনে কোথায় বসায় দিছি, এই পেজটার ভেতরে। আপনি যদি একটু দেখেন, আমি যদি এখানে এডিট পেজে ক্লিক করি তাহলে বুঝবেন। এই যে এই পেজগুলো কিভাবে আসছে, জাস্ট আমি কি করছি এখানে, আমি যদি এটাকে সরাই দেই, এগুলো কোনো কিছুই আমি ধরেন সবগুলোকে আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে জাস্ট এখানে কি করবেন, আপনি যদি HTML এই যে শর্টকটের মাধ্যমে যদি HTML সাইট ম্যাপটা তৈরি করতে চান, তাহলে এখানে আপনি একটা ব্লক নেবেন। প্রথমে ব্লক নিয়ে আপনি এখানে হচ্ছে কাস্টম HTML একটা ব্লক নিয়ে এখান থেকে শর্টকটটা এনে এখানে জাস্ট বসাই দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। জাস্ট এটা করলে আপনার এখানে হয়ে যাবে। এখানে আসলে এটা সিম্পল একটা ব্যাপার। এই শর্টকটটা এইভাবে আপনি র্যাঙ্ক ম্যাপ দিয়ে একটা হচ্ছে HTML সাইট ম্যাপ জেনারেট করে এই শর্টকটটা পেজের ভিতরে বসায় দিলেই ওটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর এখানে হচ্ছে ডেট যা আছে তা থাকবে। এখানে আপনি ডেট অনুযায়ী এটা অর্গানাইজ হবে, ঠিক আছে। শো ডেট শো করার দরকার নাই। তারপর হচ্ছে আইটেম টাইটেল, ঠিক আছে। আপনি এখানে সেভ চেঞ্জে ক্লিক করেন। এরপর হচ্ছে আমরা পোস্টে যাই। পোস্টে যাওয়ার পর সাইট ম্যাপের ভেতরে কি কি থাকবে, ইনক্লুড ইন সাইট ম্যাপ, ঠিক আছে। ইনক্লুড ইন HTML সাইট ম্যাপ, মানে আপনার ওয়েবসাইটে যে পোস্টগুলো, সেই পোস্টগুলো আপনি XML সাইট ম্যাপের ভেতরে রাখতেছেন, এটা এখানে আপনি অন করে দিচ্ছেন। এবং HTML সাইট ম্যাপের ভেতরে যদি রাখতে চান তাহলে এটা অন করে দিবেন। এই দুইটাই অন করা থাকবে। তারপর হচ্ছে পেজ, এই দুইটা অফ করে রাখবেন। অ্যাটাচমেন্ট এগুলো ঠিক যেভাবে আছে এভাবে রাখবেন। ক্যাটাগরি অফ করা থাকবে, ট্যাগ অফ করা থাকবে। তারপর সেভ চেঞ্জে ক্লিক করেন। এরপর হচ্ছে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, এখানে কিছুই করতে হবে না। এরপর হচ্ছে রোল ম্যানেজার, এখানেও কিছু করা লাগবে না। তারপর 404 মনিটর, এখানেও কিছু করা লাগবে না। তারপর হচ্ছে রিডাইরেকশন, এখানে কিছু করা লাগবে না। এগুলোর ব্যবহার কিন্তু আমরা সামনে দেখবো আরও। জাস্ট আমি এখন র্যাঙ্ক ম্যাথ সেট আপ করাটাই দেখাচ্ছি। SEO অ্যানালাইজার, এখানে কিছু করা লাগবে না। মোটামুটি আমাদের র্যাঙ্ক ম্যাথ সেট আপ করা ডান। সো সবাই এই যে আজকের যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা দেখে দেখে আপনারা আপনাদের ওয়েবসাইটের যে ব্লগ ওয়েবসাইটটা করছেন, এই ওয়েবসাইটের আপনারা র্যাঙ্ক ম্যাথ সেট আপটা করে ফেলবেন। পারবেন না সবাই এটা করতে? পারবেন? জি ভাই, চেষ্টা করবো ইনশাল্লাহ। মানে এখানে তো আসলে এগুলো মুখস্থ করার কিছু নাই। জাস্ট কি করবেন, ভিডিওটা দেখে দেখে যেগুলো যেগুলো আমি অন করেছি, যেগুলো যেগুলো অফ করেছি, আপনি সেগুলো সেইভাবে করে রাখবেন। কারণ এগুলো তো আসলে আপনি মুখস্থ করে মনে রাখতে পারবেন না, তাই না? বুঝতে পারছেন? জি ভাই। ওকে। মানে আমরা যারা এখনো ওয়েবসাইট মানে এখনো যখন এখনো ডোমেন হোস্টিং কিনি নাই, তারা প্যান্থন IO তে কি এই সেম প্রসিডিউর করে আমরা একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে ফেলেন। আপনারা যদি মানে প্র্যাকটিসের জন্য যদি করতে চান তাহলে প্যান্থন দিয়ে আপনি করতে পারেন, কিন্তু এইটা কিন্তু আপনার ভবিষ্যৎ না। মানে এই ওয়েবসাইট আসলে কোনো কাজেই আসবে না। কাজে আসবে না, বুঝতে পারছেন? এই ওয়েবসাইট দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু যদি আপনি ভাবেন যে আমি টুকটাক এই জিনিসগুলো প্র্যাকটিস করব, তাহলে আপনি করতে পারেন। আর আমি আপনাদের সবাইকেই বলবো, যেটা লাস্ট ক্লাসেও বলেছি, যে সবার একটা পার্সোনাল, যদি আপনি SEO নিয়ে কাজ নাও করেন, অ্যাটলিস্ট আপনি যদি IT প্রফেশনাল হন, সেক্ষেত্রে তো আপনার একটা পার্সোনাল ব্লগ থাকবে, আগে পরে পার্সোনাল একটা পোর্টফোলিও থাকবে। সো সেই জন্য নিজের নামে হলেও একটা আপনারা ব্লগ ওয়েবসাইট তৈরি করে ফেলেন, ঠিক আছে? ওকে, সো আমরা র্যাঙ্ক ম্যাথের ব্যবহার দেখলাম। এরপরে আসেন, এই প্লাগইনটা আমরা ইনস্টল করে ফেলবো। এটা হচ্ছে আমরা WP কোড লাইট। জাস্ট আপনারা যাবেন, যে ইনস্টল তো করতে পারেন আশা করি। এখানে আসলে সেট আপ করার কিছু নাই। তারপরে যদি আমি দেখাই, র্যাঙ্ক ম্যাথটা আমরা আসলে করলাম অন পেজ এসইওর জন্য। মানে আমরা র্যাঙ্ক ম্যাথটাকে এখনো অন পেজ এসইও আসলে করি নাই। র্যাঙ্ক ম্যাথটাকে দিয়ে ওয়েবসাইটের
পুরো জিনিসটাকে কাস্টমাইজ করে ফেললাম, রেডি করে ফেললাম, যে এরপরে আমরা যে কাজগুলো করব প্রত্যেকটা পেজ নিয়ে, যাতে আমার এই সেট আপ অনুযায়ী র্যাঙ্ক ম্যাথ অ্যাকশনগুলো নিতে পারে। বুঝতে পারছেন? আমরা আমাদের ওয়েবসাইটের ওভারঅল একটা ডিরেকশন দিয়ে দিলাম যে তুমি এইভাবে এইভাবে এই কাজগুলো করবা এই ওয়েবসাইটের ক্ষেত্রে, এরকম একটা ডিরেকশন দিয়ে দিলাম। কিন্তু যখন কন্টেন্ট পাবলিশ করব প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে কিন্তু আমাদের অন পেজ এসইও করতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে প্যারামিটারগুলো সেটআপ করলাম। হ্যাঁ। এরপর প্লাগইনে আসলাম। প্লাগইনে আসার পর আমাদেরকে এই প্লাগইনটা আমাদের ব্যবহার করতে হবে বিভিন্ন রকম ভেরিফিকেশনের জন্য, ডাব্লিউপি কোড। এবং আপনারা দেখে নেবেন ডাব্লিউপি কোড এটা তৈরি করেছে। সো ইনস্টল করে নেন। এরপর অ্যাক্টিভ করেন। ডাব্লিউপি কোড এটার আসলে কাজ কি? এটার কাজ যদি বলি খুবই সিম্পল, সেটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটের বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হতে পারে ডেটা ট্র্যাকিং বা ডেটা ম্যানেজমেন্টের জন্য। যেমন আমরা কয়েকটা টুলের নাম বলতে পারি। একটা হচ্ছে গুগল সার্চ কনসোল, আমরা সামনেই শিখব গুগল সার্চ কনসোলের ব্যবহার। তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স। গুগল সার্চ কনসোল হচ্ছে আপনাকে এসইওর ব্যাপারে ডিরেকশন দিবে, যে আপনার ওয়েবসাইটটা এসইওর দিক থেকে ভালো পারফর্ম করছে না খারাপ পারফর্ম করছে, কোথায় কোথায় ইস্যুজ আছে, কোন কোন ইস্যুসগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, কাজ করলে ওয়েবসাইটের রেজাল্ট আরও ভালো আসবে, এই ডিরেকশনগুলো দিবে গুগলেরই একটা ফ্রি সার্ভিস বা ফ্রি একটা টুল, যেটার নাম হচ্ছে গুগল সার্চ কনসোল। সেমভাবে গুগলের আরেকটা টুল আছে যেটার নাম হচ্ছে গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্সটা হচ্ছে আবার আপনার ওয়েবসাইটের ভিজিটরদের প্রত্যেকটা অ্যাকশনকে আপনি জানতে পারবেন, যে ভিজিটররা কোন কোন পেজে আসতেছে, কয়জন ভিজিটর আসতেছে, তারা কোন দেশ থেকে আসতেছে, কোন সিটি থেকে আসতেছে, মোবাইল ব্যবহার করে আপনার ওয়েবসাইটে ঢুকতেছে নাকি কম্পিউটার ব্যবহার করে ঢুকতেছে নাকি ট্যাবলেট ব্যবহার করে ঢুকতেছে, তারা কোন ব্রাউজার ব্যবহার করে ঢুকতেছে, কোন সোর্স থেকে তারা আসছে, ইমেইলের মাধ্যমে আসছে নাকি ইউটিউব থেকে আসছে, কোন মাধ্যমে আসছে। এই যে ভিজিটরদের ডিটেল ডেটাগুলো আপনি পাবেন যেই টুলের মাধ্যমে, সেই টুলটার নাম হচ্ছে গুগল অ্যানালিটিক্স। তাহলে আপনি যদি এই ডেটাগুলো পেতে চান গুগলের কাছ থেকে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার এই ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলের সাথে কানেক্ট করতে হবে। একই সাথে আপনার এই ওয়েবসাইটটাকে গুগল অ্যানালিটিক্সের সাথে কানেক্ট করতে হবে। এবার আসেন, এই কানেকশনের জন্য আপনাকে তো প্রমাণ দিতে হবে যে এই ওয়েবসাইটের মালিককে আপনি। কারণ আমি চাইলেই তো প্রথম আলোর এই ইনফরমেশনগুলো পেতে পারি না। গুগল কি আমাকে প্রথম আলোর ইনফরমেশন দেখাবে? বলেন। না, দেখাবে না। তাহলে তো আসলে হয় না। কারণ একজন এই ওয়েবসাইটের মালিক যে, তারই শুধুমাত্র রিসার্চ পারপাজে বা পারফরমেন্স ট্র্যাকিংয়ের জন্য হয়তো তারই দরকার। এরকম থার্ড পার্টি কোনো মানুষকে তো গুগল এই ডেটাগুলো দেখাতে পারবে না। সেই কারণে আপনাকে ওনারশিপ ভেরিফাই করতে বিশেষ করে এই টুলটা ব্যবহার করতে হবে। কোনটা? এখন আমরা যেটা দেখলাম ডাব্লিউপি স্নিপেটস, কোড স্নিপেট, এটার নাম কি? ডাব্লিউপি কোড লাইট, এটা আপনারা ব্যবহার করবেন। সো কিভাবে করবেন আমি তাও একটু এখানে হিন্টস দিচ্ছি। টুলটা যখন আমরা প্লাগইনটা যখন ইনস্টল করলাম, করার পর এখানে আসবেন। এখানে আসার পর এখানে দেখেন হেডার্স অ্যান্ড ফুটার্স। এই হেডার্স অ্যান্ড ফুটার্স আপনাকে যখন এই থার্ড পার্টি কোনো টুলের সাথে ইন্টিগ্রেট করবেন, তখন আপনাকে এই ধরনের কোড জেনারেট করে দিবে। ধরেন গুগল সার্চ কনসোল আপনাকে একটা কোড জেনারেট করে দিচ্ছে, ওই কোডটা এনে এখানে বসায় দিবেন। আবার একইভাবে গুগল অ্যানালিটিক্স আপনাকে একটা কোড দিছে, ওই কোডটা এনে এখানে বসাবেন। ইনফ্যাক্ট এটা আরও অসংখ্য ব্যবহার আছে। আপনি গুগল ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেট করার জন্য এটা ব্যবহার করতে হবে। তারপর ফেসবুকের পিক্সেল দিয়ে ফেসবুকে রিটার্গেটিং বা রিমার্কেটিং করতে গেলে আপনার এটা দরকার হবে। লিঙ্কডইন, পিন্টারেস্টে যদি আপনি রিমার্কেটিং করতে হয় সেক্ষেত্রেও এটা দরকার আছে। সো আমাদের আসলে একটা ব্লগের জন্য অত ডিটেল লাগে না, শুধু গুগল সার্চ কনসোল আর গুগল অ্যানালিটিক্স এই দুইটা ভেরিফাই করলেই হয়ে যায়, যে কারণে আমরা এটা এখন ইনস্টল করে নিলাম, কারণ এটার ব্যবহার আমরা সামনে দেখব। এরপর হচ্ছে মোটামুটি আমরা আমাদের যে বেসিক টুলগুলো সেগুলো আমরা দেখলাম। সো এই পর্যন্ত তো বুঝতে পারছেন নাকি? কোনো প্রশ্ন আছে কারো এই পর্যন্ত? এই পর্যন্ত যতটুকু দেখলেন তাতে কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া।
হ্যাঁ এগুলো ট্রাই করে দেখি আমরা, কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ এগুলো তো আমি আসলে ওই টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে কথা বলছি। সো এগুলো তো আপনি যদি কাজ না করলে এগুলো বুঝতে পারবেন না। ওকে, সো আমরা এগুলো করার পরে তারপরে আর কি করব আমি একটু দেখে নেই। প্রথম আলোর মতো ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য কোন ধরনের থিম বেস্ট হবে? আগে একটু দেখতে হবে যে প্রথম আলো তো আসলে একটা ব্লগ ওয়েবসাইট না, প্রথম আলো তো হচ্ছে একটা নিউজ ওয়েবসাইট, তাই না? ওটা তো একটা নিউজ ওয়েবসাইট। সো নিউজ ওয়েবসাইটের জন্য অসংখ্য থিম আছে। এর মধ্যে মানে এটা ডিপেন্ড করতেছে আপনি কি টাইপের থিম আপনি ব্যবহার করতে চান আপনার নিউজ পেপারে। যেমন নিউজ পেপার থিম নামে একটা খুবই পপুলার একটা থিম আছে, এটা ব্লগাররাও ব্যবহার করে। কিন্তু আমি যদি নিশ সাইটের ক্ষেত্রে বলি তাহলে যে কয়টা থিম বলছি ওগুলো। আর নিউজ পেপার থিম যদি এটা আপনার নিউজ পেপার টাইপের থিম হয় সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, বা একটা নর্মাল নিউজের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি যদি একটা ব্লগ ওয়েবসাইটের আইডিয়াল একটা ব্লগ ওয়েবসাইটের ডিজাইন বা লুক কেমন হওয়া উচিত এটার কথা বলি, তাহলে জাস্ট এই ওয়েবসাইটটা একটু ফলো করেন। এখানে লোগো, তারপরে হচ্ছে কি ক্যাটাগরিগুলো, তারপরে এখানে একটা হিরো ইমেজ, তারপর হচ্ছে এখানে আপনার মেইন যে ক্যাটাগরিগুলো সেই ক্যাটাগরিগুলো, এবং ক্যাটাগরিগুলোর পেজগুলোকে আবার লিঙ্ক করা আছে। এই লার্ন মোরে ক্লিক করলে ওই ক্যাটাগরিতে আপনাকে নিয়ে যাচ্ছে। ফিচার্ড পোস্ট, এখানে দুইটা পোস্ট হচ্ছে ফিচার্ড পোস্ট, এরপর এখানে লেটেস্ট পোস্টগুলো। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্রেট ফরওয়ার্ড। এবং অবশ্যই এখানে আপনার ফুটারটা ইম্পর্টেন্ট। ফুটারের এখানে অ্যাবাউট আস এরকম একটা সেকশন থাকবে, যেই সেকশানে আপনি আপনার এই ওয়েবসাইটটার একটা সামারি তুলে ধরবেন যে এই ওয়েবসাইটটা আসলে কি এবং কেন। তারপরে এখানে এই ওয়েবসাইটের ধরেন বেসিক কিছু ইনফরমেশন, এগুলো আসলে সবই ডেমো টেক্সট আমি এখানে বসায় রাখছি জাস্ট স্টুডেন্টদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য যে কিভাবে কি করতে পারে। সো এখানে আপনার এই যে অথর, যে লোকটা এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো লিখছে এবং যেই প্রতিষ্ঠানের এই কন্টেন্টগুলো, সেই প্রতিষ্ঠান বা লোকটার সম্পর্কে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তারপর এখানে যদি কোনো লিগ্যাল ইনফরমেশন থাকে, যেমন একটু দেখেন, দ্য ইনফরমেশন on this blog is for general purpose only and not legal advice, এগুলো কোনো লিগ্যাল অ্যাডভাইস এখানে দেওয়া হচ্ছে না। তারপর কনসাল্ট এ প্রফেশনাল ফর স্পেসিফিক কনসার্নস, উই আর নট লায়েবল ফর এনি রিলায়েন্স অন দ্য ইনফরমেশন প্রোভাইডেড। জাস্ট এরকম একটা জেনারেল লিগাল ডিসক্লেমার দিয়ে রাখবেন, দিয়ে রাখলে আপনি সেফ জোনে থাকবেন। জাস্ট এইভাবে যদি আপনি ফুটারটা তৈরি করেন। আর হচ্ছে নেভিগেশনগুলো একটু দেখেন যে কিভাবে নেভিগেট করা হয়েছে ইনফরমেশনগুলো। এটা কিন্তু একটা আইডিয়াল ব্লগ সাইটের ডিজাইন। ঠিক আছে, একটা ব্লগ সাইট যেই ধরনের ওয়েবসাইটগুলো প্রচুর পরিমাণ অনেক দামে বিক্রি হয় এবং হচ্ছে আপনার খুব ভালো করে, সেই টাইপের একটা ডিজাইন এখানে কমন একটা ডিজাইন। এবং এই ডিজাইনটার বিশেষত এটার জন্য আপনাকে খুব বিশেষ কিছু করতে হয় নাই। যদি আপনি পপকর্ন থিম ব্যবহার করেন, পপকর্ন থিমে ডিফল্টভাবেই জাস্ট থিমটা ইনস্টল করার সাথে সাথেই আপনি এই ডিজাইন বা এই লুকটা আপনি পেয়ে যাবেন। আমার কথা বুঝতে পারছেন? যদিও পপকর্ন থিমটা হচ্ছে পেইড থিম, যে কারণে আমি আপনাদেরকে পপকর্ন থিম দিয়ে দেখাতে বলি নাই, আপনাদেরকে কেডেন্স থিম দিয়ে দেখাতে বলছি। কেডেন্স থিম যেহেতু ফ্রি, আপনার ওইটা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। ভাই আরেকটা প্রশ্ন ছিল, বলেন। একটা প্রশ্ন হচ্ছে যে আপনার লোকাল কিছু আপনার মার্কেট প্লেসে আপনার ওই প্রিমিয়াম থিম গুলো অল্প টাকায় দিচ্ছে, ওটা কি নেওয়া ঠিক হবে? আমি সেটাই বলছি। সো লোকালি যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার এমনও হতে পারে যে প্রিমিয়াম থিমই আপনাকে বা হয়তো বা কোনো একজন একটা লাইসেন্স কিনেছে। আমি যদি ধরেন একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে পপকর্ন থিম। পপকর্ন থিমের আমি যদি সাবস্ক্রিপশনে যাই, একটু এখানে দেখেন যে এই থিমটার দাম ওয়ান টাইম পেমেন্ট, মানে একবার যদি আপনি পে করেন তাহলে আনলিমিটেড কয়টা সাইট আপনি ব্যবহার করতে পারবেন? আনলিমিটেড সাইট। কত ডলার? $300 লাইফ টাইম, মানে এটা বছর বছর আপনাকে রিনিউ করতে হবে না যদি আপনি এই প্যাকেজটা নেন। আর যদি এই প্যাকেজটা নেন তাহলে প্রত্যেক বছর আপনাকে $99 করে পে করতে হবে।
এখন কোনো একজন মানুষ ধরেন এই প্যাকেজটা কিনলো, কেনার পর সে যদি এখন সবার কাছ থেকে 1000 টাকায় যদি বিক্রি করে, তাহলে কিন্তু সে হাজার হাজার মানুষের কাছে বিক্রি করতেই পারে, করতে পারবে না? এটা রিসেলিং বলে। এই রিসেলিং মার্কেট থেকে আপনি নিতে পারেন, কিন্তু সমস্যা হয় কি, যদি পপকর্ন বুঝে যে এই থিমটাকে কেউ কিনে এরকম রিসেলিং মার্কেটে বিক্রি করছে, খুব ম্যাস পিপলের কাছে বিক্রি হচ্ছে, তখন হতে পারে ও যে কোনো সময় লাইসেন্সটা ক্যান্সেল করে দিতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন? টোটাল থিমটাই ক্যান্সেল, মানে যদি লাইসেন্সটা ক্যান্সেল করে দেয় তাহলে পুরো থিমের যতগুলো লাইসেন্স আছে সব ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তখন কিন্তু আপনার আর কিছুই করার থাকবে না। এই জিনিসটা অনেক ক্ষেত্রে হয়। যদি ধরেন আপনার 500 বা 1000 টাকায় এরকম অনেকে বিক্রি করে এবং অরিজিনাল লাইসেন্সই আপনি পাবেন, অ্যাক্টিভ করে দিবে, সেক্ষেত্রে এই জিনিসটা হয় যে আপনি 6 মাস ব্যবহার করলেন, তারপরে দেখলেন যে থিমটা এখন আর একদম ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, থিমটা আর চলতেছে না। এই একটা ইস্যু হতে পারে। আরেকটা ইস্যু হতে পারে, অনেকে আবার যেটা করে যে থিমটার কিন্তু অরিজিনাল কোনো লাইসেন্স নাই, তারা একটা নাল থিম বিক্রি করে হয়তো 100 টাকায় 50 টাকায়, বুঝতে পারছেন? ওইটা কিন্তু একেবারে হচ্ছে আপনার ক্র্যাক থিম। ওটা কিন্তু লাইসেন্স ছাড়া, যেটা ব্যবহার করাটা একেবারেই অনুচিত, যেটা ব্যবহার করার ক্ষেত্রে আমি প্রথমেই বলছি ব্যবহার না করতে, বুঝতে পারছেন? সো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। সো সেক্ষেত্রে কি করবেন, আপনার প্রিমিয়াম থিমের আসলে দরকার নাই, ফ্রিটা দিয়েই শুরু করেন, আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। আচ্ছা, এরপরে আসেন আমরা আর কি করব। একটা কন্টেন্ট, ব্লগ কন্টেন্ট কিভাবে পাবলিশ করতে হয় এটা তো আপনারা জানেন না? মানে আমরা অন পেজ এসইও বাদ দিই, জাস্ট এমনিতে একটা কন্টেন্ট কিভাবে পাবলিশ করতে হয়, এটা হাফিজ ভাই কি দেখাইছে আপনাদেরকে লাস্ট দিন? জি ভাইয়া, পোস্ট কিভাবে ব্লগ মানে পোস্ট কিভাবে পাবলিশ করতে হয়। হ্যাঁ, ওকে, পোস্ট কিভাবে পাবলিশ করতে হয় এটা তো অলরেডি আপনারা জানেন। সো মোটামুটি আমরা তাহলে নেক্সট দিন কাজ করব হচ্ছে অন পেজ এসইও নিয়ে, ঠিক আছে? আমি আরো একটু দেখি আর কোনো কিছু এখানে অ্যাড করার আছে কিনা। ডাব্লুপি ফাস্টেস্ট চেজ বা অথবা ডাব্লুপি রকেট, এটা কি ইনস্টল করতে হবে বা প্লাগইন নিয়ে অ্যাড নিউ করতে হবে? হ্যাঁ, আচ্ছা, আমি একটু বলি যে এই টুলগুলো আপনার দরকার হচ্ছে ওয়েবসাইটের স্পিড বাড়ানোর জন্য, ঠিক আছে? ওয়েবসাইটের স্পিড কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সো স্পিড, একটা ব্লগ আইডিয়াল ওয়েবসাইটের স্পিড কীরকম থাকতে হয়, এটা অবশ্যই 90-র উপরে থাকাটা খুব মানে ভালো প্র্যাকটিস, মোবাইল ভার্সনে এবং ডেস্কটপ ভার্সন, দুইটা ভার্সনেই আপনাকে এনশিওর করতে হবে যে 90-এর উপরে যদি থাকে তাহলে খুব ভালো, যদি 90-এর উপর আপনি রাখতে না পারেন অ্যাটলিস্ট 80-এর যাতে উপরে থাকে। কিভাবে চেক করবেন? চেক করার জন্য আপনি যান হচ্ছে গুগল পেজ স্পিড ইনসাইট, এখানে আসবেন। আসার পর এখানে আপনার ওয়েবসাইটের স্পিড কত আছে এটা কিভাবে দেখবেন? সো এটার স্পিড কত মোবাইল ভার্সনে দেখেন কত আছে? 91। ডেস্কটপ ভার্সনে কত? 96। একটু আমি একটা ব্যাপারে বলি, সেটা হচ্ছে এই যে এত স্পিড দেখতে পাচ্ছেন, এটার অন্যতম মেইন কারণ হচ্ছে থিম। কারণ এই থিমটা এত ফাস্ট, এত লাইট ওয়েট এবং এত অ্যাট্রাকটিভ একই সাথে, যে এইটা মানে আপনার কোনো ধরনের আপনার স্পিড অপটিমাইজেশন টুলের দরকার হয় না। যেমন ডাব্লুপি রকেট বা কোনো টুল ছাড়াই দেখা যায় যে এটা 90-র উপর স্কোর করে ফেলতে পারে, ঠিক আছে? এটা থিমের ক্রেডিটটা সবচেয়ে বেশি এখানে। ওয়েবসাইটের স্পিড থিমের উপর ডিপেন্ড করে, তারপর যেখান থেকে আপনি হোস্টিংটা নিয়েছেন এটা ভালো হোস্টিং কিনা, ভালো জায়গা থেকে হোস্ট করা কিনা, এটার উপর ডিপেন্ড করে, এবং ওভারঅল আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে। আপনি প্রচুর ভারী ইমেজ ব্যবহার করছেন কিনা,
বা আপনি যে ব্লকগুলো ব্যবহার করছেন ওই ব্লকগুলো হেভি ওয়েট কিনা এগুলোর উপর ডিপেন্ড করে। সো থিমটা অবশ্যই চিন্তা ভাবনা করে নিতে হবে। আর আমরা শুধু প্রথমে তো এখানে হোম পেজ দেখলেন, হোম পেজ ছাড়াও আপনি যেটা করবেন আপনার ওয়েবসাইটের পার্টিকুলার 2 থেকে 3টা পেজ নিয়ে দেখবেন যে কন্টেন্ট পেজ। ধরেন আমি এখানে এই কন্টেন্ট পেজটা দেখব, আর এই কন্টেন্টটাও দেখব, এই কন্টেন্টটা দেখব। ধরেন এই দুইটা নিয়ে আমি তাও টেস্ট করে দেখি যে এই পেজগুলোর স্পিড কেমন আছে। আর স্পিডের ক্ষেত্রে মানে আমরা যারা এসইও নিয়ে কাজ করি তারা অবশ্যই এইটাকে ফলো করি, জিটি ম্যাট্রিক্স, পিংডম, অন্য কোনো কিছু না। কোনটা দিয়ে দেখবেন আপনারা স্পিড? পেজ স্পিড ইনসাইট। পার্টিকুলার পেজগুলো দেখবেন ভেতরে। এবং রিডিংয়ের ক্ষেত্রে আরও একটা ব্যাপার দেখবেন যে এই যে পেজটা, এই পেজটা আপনি প্রত্যেকটা পেজ যখন অ্যানালাইসিস করবেন 3বার অ্যানালাইসিস করবেন। প্রথমবার যে রিডিং দিচ্ছে দেখবেন যে পরের বার রিডিংয়ের সাথে প্রথমবার রিডিংয়ের একটু এদিক ওদিক আছে। যেমন দেখেন এটা মোবাইল থেকে কত স্পিড? 99। ডেস্কটপ থেকে স্পিড কত? 97। আরেকবার আপনি দেন। এভাবে কয়বার দেখবেন? প্রত্যেকটা পেজকে 3বার করে দেখবেন। তাহলে একটা আপনি অ্যাকচুয়াল স্পিডটা কীরকম হতে পারে একটা ওটা ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আসেন এই ক্ষেত্রে বলি এই প্লাগইনগুলো। প্লাগইন কখন ব্যবহার করবেন? যখন দেখবেন যে আপনার থিমের যে আপনার হোম পেজ বা কন্টেন্টের যে পেজগুলো আছে এরকম 2-3টা পেজকে আপনি এখানে র্যান্ডম এনে চেক করে দেখবেন। যখন দেখবেন যে ওয়েবসাইটের স্পিড 80 এর কম, মানে কোনো প্লাগইন ছাড়াই আপনার এই স্পিড অপটিমাইজেশন টুল ব্যবহার করা ছাড়া 80 এর কম, তখনই আপনি এখন স্পিড নিয়ে কাজ করতে হবে। সো স্পিড অপটিমাইজেশনের জন্য সবচেয়ে ভালো যে টুলটা সেটার নাম হচ্ছে WP রকেট। WP রকেটের আরেকটা খুবই ভালো একটা অল্টারনেটিভ আছে যেটার নাম হচ্ছে নেট্রোপ্যাক। PACK প্যাক। এই দুইটা প্রিমিয়াম টুল এই দুইটা একটা অল্টারনেটিভ। আপনি এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলো কিন্তু আপনাকে মান্থলি ইয়ারলি সাবস্ক্রিপশন দিয়ে ব্যবহার করতে হবে। ইয়ারলি প্রায় একটা সাইটের জন্য আপনার $50-60 মতো। এগুলো যখন আপনার ওয়েবসাইটে এটা যদি বিজনেস ওয়েবসাইট হয় বা পোর্টফোলিও ওয়েবসাইট হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার আগে পরে নেট্রোপ্যাক অথবা WP রকেট এগুলো ব্যবহার করতেই হবে। আর যদি ব্লগ ওয়েবসাইট হয় তাহলে আমার সাজেশন হচ্ছে যখন এটা রেভিনিউ জেনারেট করছে, মানি জেনারেট করছে এবং ভালো পরিমাণ আপনার ইনকাম হচ্ছে তখন অবশ্যই আপনাকে WP রকেট অথবা নেট্রোপ্যাক দুইটার যে কোনো একটার সাবস্ক্রিপশন নিয়ে আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, এখন যখন আপনার মানি জেনারেট হচ্ছে না এই অবস্থায় কি করবেন? এই অবস্থায় পেজ স্পিড বাড়ানোর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করেছি হোস্টিংয়ের ক্ষেত্রে কোনটা মনে আছে? হোস্টিংয়ের ক্ষেত্রে কোনটা? হোস্টিঙ্গার অথবা নেমচিপ। হোস্টিঙ্গার অথবা নেমচিপ এর মধ্যে দুটার মধ্যে আমি যদি আপনি হোস্টিঙ্গার থেকে নেন তাহলে একটা সুবিধা পাবেন যে হোস্টিঙ্গারের আপনার যে প্যাকেজটা আছে ওই প্যাকেজের মধ্যে লাইট স্পিড সার্ভার সাপোর্ট করে হোস্টিঙ্গার। আপনি যদি হোস্টিঙ্গারের ওই লাইট স্পিড সার্ভার সাপোর্ট করে যেহেতু এই টাইপের হোস্টিঙ্গার অথবা লাইট স্পিড আপনার সার্ভার এরকম আপনার যদি অন্য কোনো হোস্টিং আপনি পান, নেমচিপেরটা কিন্তু লাইট স্পিড সাপোর্ট করে না, এরকম যদি কোনো হোস্টিং পান তাহলে সেই হোস্টিংটা যদি নেন সেই হোস্টিংয়ের সাথে যদি আপনি লাইট স্পিড ক্যাশ এই প্লাগইনটা ব্যবহার করেন, এটা ব্যবহার না করে সেক্ষেত্রে কোনটা ব্যবহার করতে হবে আপনার? প্লাগইনটা আমি নাম বলছি, আচ্ছা আমি বানান ভুল করতেছি মনে হয়, LI
LITE হবে লাইট, হ্যাঁ LITE হবে, LIGST না, লাইট স্পিড ক্যাশ, এক্স্যাক্টলি এটাই হবে নাম। এই যে এই প্লাগইনটা LITESPWD স্পিড, এই যেটা, মানে আমি কম্বিনেশনটা একটু বোঝেন, আমি কি বলছি, হোস্টিংটা কোথা থেকে নিচ্ছেন আপনি? হোস্টিংগার থেকে। এবং আপনি যদি এই প্লাগইনটা ব্যবহার করেন, এই দুইটার কম্বিনেশনে দুর্দান্ত আপনার স্পিড পাবেন। সেক্ষেত্রে আপনার হয়তো এই WP রকেট ব্যবহার না করলেও চলবে, মানে ফ্রি এই যে লাইট স্পিড ক্যাশ ফ্রি ভার্সন দিয়ে আর হোস্টিংগারের প্যাকেজটা যদি আপনি একসাথে যদি করতে পারেন তাহলে খুব ভালো আপনি স্পিড পাবেন। আমি কোনো একটা টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি, ওই টিউটোরিয়াল দেখে দেখে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন নিজে নিজে। লাইট স্পিড ক্যাশ, ঠিক আছে, অসংখ্য টিউটোরিয়াল আছে, দেখবেন যে একদম 100-এ 100 আপনি স্কোর করে ফেলতে পারবেন। সো এটার কন্ডিশন হচ্ছে কি, আপনার যদি লাইট স্পিড ক্যাশ সাপোর্ট না করে আপনার সার্ভার, তাহলে কিন্তু এই প্লাগইন দিয়ে আপনার কাজ হবে না, বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনি দেখেন, আমি যদি আবার হোস্টিংগারে যাই, হোস্টিংগারের প্যাকেজের ভেতরে এটা উল্লেখ আছে যে এটা কি সাপোর্ট করে, লাইট স্পিড। একটু যদি আমরা প্যাকেজটা দেখি, এই যে দেখেন আছে, জি ভাইয়া, একেবারে বেসিক যে প্যাকেজটা সেটার ভেতরেই এই লাইট স্পিড সাপোর্ট করে, যে কারণে আপনি এইটা প্লাস এই প্লাগইনটা দুইটার কম্বিনেশনে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার স্পিড নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর আরেকটা ব্যাপার, স্পিড নিয়ে আমার চেয়েও হাফিজ ভাই আপনাদেরকে আরও অসংখ্য রিসোর্সেস দিতে পারবে। এটার জন্য আপনি যেটা করবেন, অবশ্যই আপনাদের সবাইকে আমি বলবো যে হাফিজ ভাইয়ের কাছ থেকে আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স করে থাকেন তাহলে তো অলরেডি রিসোর্সেস পাবেন, আর যদি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স না করেন, ওয়েব ডিজাইনিংয়ের কোর্স না করেন, সেক্ষেত্রে আপনারা হাফিজ ভাইয়ের কাছে রিকোয়েস্ট করবেন যে ভাই স্পিড অপটিমাইজেশনের উপরে আমাদেরকে আপনার একটা ভিডিও দেন, তাহলে উনি হয়তো আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিবে, ওই ভিডিও দেখে দেখে আপনার স্পিড অপটিমাইজেশন নিয়ে কাজ করতে পারবেন। আর আমার নলেজ যতটুকু, আমি তো আসলে ওয়েব ডিজাইনার ডেভেলপার না, আমার নলেজ যতটুকু ততটুকুর ক্ষেত্রে কি করা যেতে পারে আমি আপনাদেরকে আইডিয়া দিয়েছি, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, সো আপনাদের আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে আজকের মতো? প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিই। হ্যাঁ ভাইয়া না ভাইয়া। আচ্ছা, আজকের মতো যদি কোনো